সবাইকে সবাইকে স্বাগতম আমাদের পর্ব 2-এ। যারা হচ্ছে পর্ব 1 দেখে আসোনি তারা হচ্ছে পর্ব 1টা দেখে আসো। আমরা হচ্ছে আজকে পর্ব 2 শুরু করে দিব। কিসের? আমাদের একটি উপন্যাস, যে উপন্যাসের নাম হচ্ছে 1971, লিখেছেন হুমায়ুন আহমেদ, এবং যেটা তোমাদের এবার এসএসসি পরীক্ষার সিলেবাসে রয়েছে। তো আমরা আগের ক্লাসের মতোই হচ্ছে সুন্দর মতো বোর্ডটা হচ্ছে খেয়াল করব এবং ইনফরমেশনগুলো হচ্ছে একটু বোঝার চেষ্টা করব যে আসলে কীরকমভাবে আমরা সুন্দর মতো জিনিসপত্রগুলো খুব সহজে মনে রাখতে পারি। ওকে, তো আমরা আগের পার্টে দেখেছিলাম হচ্ছে যেখানে শেষ হয়েছিল তার পরবর্তীতে যদি আমরা যাই আমরা দেখব হচ্ছে বদিউজ্জামান বা বদির কথা হচ্ছে এই জায়গাতে বলা হয়েছে। এখন বদির কথা আসলে এখানে কি বলা হয়েছে দেখো, বদি হন হন করে হচ্ছে হাঁটছিল, মানে অনেকটা হচ্ছে সে দৌড়াচ্ছিল বলা যায়, মানে সে হচ্ছে মধুবন বাজারে যাবে, মধুবন বাজারে গিয়ে সে তার দোকানটা ঠিক আছে কিনা সেটা দেখবে। কিন্তু সে যখন হচ্ছে রাস্তা দিয়ে হাঁটছিল তখন তার কাছে মনে হলো যে তার এখন তার নিজের পরিবারের সাথে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ, পরিবারের কাছে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের রিস্ক কিন্তু হতে পারে। তো বদি যখন হচ্ছে ব্যাক করা শুরু করলো তখনই হচ্ছে সে দেখতে পেল সেই মিলিটারির দ্বিতীয় দলটিকে, ঠিক আছে, এবং সেই মিলিটারি দ্বিতীয় দল হচ্ছে জংলার মাঠের দিকে যাচ্ছিল, উত্তর দিক থেকে হচ্ছে তারা আসতেছিল। তো জংলার মাঠের দিকে যখন সে দেখলো যে মিলিটারির দল যাচ্ছে, সে হচ্ছে ঊর্ধ্বশ্বাসে মানে একটা দৌড় দিয়ে সে হচ্ছে একদম জঙ্গলের মধ্যে ঢুকে গেল। তো জঙ্গলের মধ্যে ঢুকে যাওয়ার পর সে হচ্ছে বেকায়দা একটা গর্তের মধ্যে পড়ে গেল, কি একটা গর্তের মধ্যে পড়ে গেল, এবং ওই গর্তের মধ্যে আসলে কোমর সমান হচ্ছে এক কোমর পানি ছিল, মানে একদম কোমর সমান হচ্ছে পানি ছিল, মানে গর্তটা খালি ছিল না, ঠিক আছে। তো এখন সে হচ্ছে ডোবা পর্যন্ত নিজেকে পানিতে ডুবিয়ে মোর্তা ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো। মোর্তা বলতে আসলে এক ধরনের পাটি তৈরি করা হয় যেটার নাম হচ্ছে তোমার শীতল পাটি। এই শীতল পাটিগুলা এই মোর্তা দিয়ে হচ্ছে তৈরি করা হয়ে থাকে। তো সে নিজেকে হচ্ছে আড়াল করলো, লুকিয়ে ফেললো, একদম মনে করো গলা পর্যন্ত পানির মধ্যে ঢুকে, মানে এতটুকু পর্যন্ত পানি আর সামনে হচ্ছে তার ঝোপঝাড়, যাতে হচ্ছে তার চেহারাটা বাইরে থেকে কেউ দেখতে না পারে। তো তার কাছে মনে হচ্ছিল যে আসলে সে যদি বাইরে থাকে তাহলে হচ্ছে সবাই তাকে দেখে ফেলবে, দেখে ফেললে মনে করো মানে মিলিটারি যদি তাকে দেখে তাহলে তার একটা রিস্ক আছে এই জায়গাতে। তো সেই জায়গায় সে পড়ে দেখলো যে একটা গিরগিটি, ঠিক আছে, গিরগিটি কি এক ধরনের প্রাণী তোমরা জানো। তো এই গিরগিটি দেখতে হচ্ছে অনেকের কাছে একটু ভয়ঙ্কর লাগে, আমার কাছে অত বেশি ভালো লাগে না, ঠিক আছে। তো গিরগিটি দেখতে পেলো, গিরগিটি তার দিকে তাকায় আছে, এই জিনিসটা হচ্ছে সে দেখলো। আর সে শুনতে পারলো যে নীলগঞ্জের দিক থেকে হচ্ছে গুলির শব্দ আসতেছে। কোন জায়গা থেকে? নীলগঞ্জের দিক থেকে হচ্ছে গুলির শব্দ আসতেছে। তো আমরা যদি একটু অন্যদিকে যাই, দেখো জয়নাল মিয়া এবং তার দলবল নিয়ে হচ্ছে ওই স্কুল কম্পাউন্ডের বাইরে কোনো একটা জায়গায় ওয়েট করতেছিল না, তখন দাঁড়ায় ছিল না কেন? দাঁড়ায় ছিল যাতে হচ্ছে মাস্টারকে তারা সাথে নিয়ে যেতে পারে, আজিজ মাস্টারকে তারা সাথে নিয়ে যেতে পারে। কিন্তু তারা অনেকক্ষণ ধরে ওয়েট করার পরও, দেখো লিখছি আমি জয়নাল মিয়া ওয়েটিং, ঠিক আছে। তো অনেকক্ষণ ধরেও তারা ওয়েট করার পরও আসলে আজিজ মাস্টারের কোনো ধরনের হচ্ছে দেখা নেই, আজিজ মাস্টার ওই জায়গা থেকে বের হওয়ার বা চলে আসার কোনো সম্ভাবনা হচ্ছে দেখতেছিল না। তো রাসমোহন যে হচ্ছে স্কুলের দপ্তরি, ঠিক আছে, এবং দারোয়ান যে মনে করো সে বারবার গিয়ে গিয়ে চেক করতেছিল যে আজিজ মাস্টারকে দেখা যায় কিনা। সে দেখলো যে আজিজ মাস্টার হচ্ছে বসে কথা বলতেছে মেজরের সাথে, কিন্তু শেষ পর্যন্ত দেখলো যে আজিজ মাস্টার আর ফিরে আসতেছে না। তো তারা ভাবলো যে হলোটা কি, এত দেরি কেন হচ্ছে, মাইরা ফেলছে নাকি, মানে মেরে টেরে ফেলছে নাকি। তো তখন তারা ভাবলো যে মেরে ফেললে তো আসলে গুলির আওয়াজ হতো, গুলির আওয়াজ তো হয় নাই, তার মানে আমরা ধরে নিতে পারি আজিজ মাস্টার হচ্ছে এখনো বেঁচে আছে। তো জয়নাল মিয়া আসলে বিড়ি ধরালো মতির কাছ থেকে নিয়ে, কার কাছ থেকে নিয়ে? মতির কাছ থেকে নিয়ে, কারণ তার তখন টেনশন চলতেছে, আর জয়নাল মিয়ার নিজের সিগারেট হচ্ছে শেষ। তো এই ঘটনাটা আমরা দেখলাম। তো তখন দেখা গেল যে মতি মিয়ার শালা নিজাম যে হচ্ছে পাগল, সে হচ্ছে ওইখানে এসে উপস্থিত হয়েছে। তো নিজাম তো আসলে পাগল, ওর মাথায় তো মনে করো এত বেশি টেনশন নাই এই জিনিসপত্র নিয়ে, তাই না। তো যখন তারা হচ্ছে দেখলো যে আসলে এরকম গুলির শব্দটা হচ্ছে আসতেছে, মানে গ্রামে হচ্ছে আরেক দফা আরেক দল মিলিটারি ঢুকছে, তখন মতি মিয়া এবং মানে আমাদের জয়নাল মিয়া তার দলবল নিয়ে হচ্ছে দক্ষিণ দিকে দৌড় দিল, দক্ষিণ দিকে দৌড় দিল ভয়ে, ঠিক আছে। কি করবে, মানুষের গুলির শব্দ শুনলে কি মানুষের জানে পানি থাকে না? গুলির শব্দ যদি তোমরা কানে শুনে থাকো তাহলে হচ্ছে তোমরা বুঝবা যে গুলির শব্দটা আসলে কতটুকু হচ্ছে তোমার ভয়ানক শোনায়, বুঝতে পারছো? তো এখন আমরা দেখলাম যে ওই জায়গায় নিজাম এসে উপস্থিত হয়েছিল, নিজামের মধ্যে কোনো ভয় ডর নাই, নিজাম ওই জায়গায় দাঁড়ায় আছে, নিজামের কাছে ব্যাপারটা মজা লাগতেছে যে গ্রামে মিলিটারি আসছে, গ্রামে হচ্ছে মিলিটারি গোলাগুলি করতেছে, এই জিনিসটা হচ্ছে নিজামের কাছে অনেক মজা লাগতেছে, নিজাম তো হচ্ছে তোমার পাগল। তো এই ঘটনাটা এই পর্যন্তই। তারপরে আমরা যদি 8 নাম্বার পার্টে চলে যাই, আমরা কিন্তু 7 নাম্বার পার্টটা শেষ করে ফেলছি, আমরা যদি ধরো 8 নাম্বার পার্টে যাই তাহলে আমরা দেখব যে এখানে ইমাম সাহেব আর আমাদের আজিজ মাস্টারের একটা কথোপকথন হচ্ছে ওই স্কুলের, তোমার মনে করো যে যে রুমটার মধ্যে তারা হচ্ছে বন্দি ছিল সেই বন্দি
থাকা অবস্থায় আমাদের ইমাম এবং আজিজ মাস্টারের মধ্যে একটা কথোপকথন হয়েছে। ইমাম সাহেব আজিজ মাস্টারকে বলতেছিল যে হচ্ছে আপনি দোয়ায়ে ইউনুস পড়েন, দোয়ায়ে ইউনুসের হচ্ছে অনেক ফজিলত, দোয়ায়ে ইউনুস পড়লে হচ্ছে আমাদের আল্লাহ তাআলা রক্ষা করতে পারেন। এবং বিগত 3 ঘন্টা ধরে তারা কিন্তু একসাথে, মানে 3 ঘন্টা সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে, বিগত 3 ঘন্টা ধরে হচ্ছে তারা দুইজন একসাথে। তো এখন ওই জায়গাতে ইমাম সাহেব হচ্ছে আমাদের এজাজ মানে আমাদের মাস্টারকে মানে আজিজ মাস্টারকে হজরত ইউনুস আলাইহিস সালামের হচ্ছে কাহিনী শোনাচ্ছিলেন, যে তিনি হচ্ছে মাছের পেটে মানে আটকা পড়েছিলেন, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ফরিয়াদ করেছেন, আল্লাহ তাআলা তাকে হচ্ছে মানে জীবিত রেখেছেন, তাকে মুক্তি দিয়েছেন সেই জায়গা থেকে। এবং সেই জায়গা থেকে তিনি আসলে আমাদের ইমাম সাহেব হচ্ছে আজিজ মাস্টারকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন, কিন্তু আজিজ মাস্টারকে দেখে মনে হচ্ছিল যে আজিজ মাস্টার আসলে নিজের মধ্যে নাই, সে কোনো জায়গায় হারায় গেছে বা সে চিন্তা করতেছে না। কারণ সে যখন তার মনে করো কাপড়ে প্রস্রাব করে দিল আজিজ মাস্টার, আমরা দেখছি ইমামকে দেখার সাথে সাথে কিন্তু আজিজ মাস্টার তার প্রস্রাবের যে হচ্ছে বেগটা সেটা চেপে ধরে না রাখতে পেরে সে কিন্তু ছেড়ে দিয়েছিল। এরপর থেকে তার মনটা জানি কেমন হয়ে গেছে, সে নিজের মধ্যে নাই, এরকম একটা অবস্থা ছিল। তো ইমাম সাহেব হচ্ছে আজিজ মাস্টারকে বলল যে মাস্টার আমরা কিন্তু খুব বড় একটা বিপদে আছি, ঠিক আছে, আপনি কি বুঝতে পারতেছেন না? তো আজিজ মাস্টার জিজ্ঞেস করলো কেমন বিপদ? বলল আপনি কি জানেন না, মানে ইমাম বলতেছে আপনি কি জানেন না কেন হচ্ছে এই মিলিটারিগুলা হচ্ছে এই গ্রামে আসছে? তো আজিজ মাস্টার বলছে যে হ্যাঁ আমি ব্যাপারটা বুঝি। তো আপনি বুঝতেছেন না আমরা কি পরিমাণ হচ্ছে বিপদে আছি? তো এগুলো নিয়ে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। তো আমাদের আজিজ মাস্টার আসলে তখন অন্য অনেক কিছু চিন্তা করতেছিল, দরজাটা একটু খোলা ছিল, খোলা দরজা দিয়ে হচ্ছে বাইরে ওই যে সৈনিকরা যে বারান্দায় বসেছিল এই জিনিসটা দেখা যাচ্ছিল। তো দেখতেছিল কি সৈনিকরা হচ্ছে হাসাহাসি করতেছে, কাগজ দিয়ে বল বানায় একজন আরেকজনকে হচ্ছে ঢিলা দিচ্ছে, এটা তাদের কাছে অনেক মজা লাগতেছে। তো আজিজ মাস্টার ভাবলো যে এটাতে এত মজা পাওয়ার কি আছে? ওকে, মানে সে বুঝতেছিল না যে এরা এখানে মানুষ মারতে আসছে, এরা হচ্ছে এই কাগজের বল ছোড়াছুরি করে তাদের কাছে অনেক মজা লাগতেছে এরকম একটা ব্যাপার। তো মে মাস বৈশাখ মাসের সময় প্রচুর রোদ, প্রচুর গরম, আর এই যে স্কুল ঘরের যে টিনটা ছিল সেই টিনটা হচ্ছে তেতে আছে। তেতে আছে মানে কি গরম হয়ে আছে, উত্তপ্ত হয়ে আছে, মানে টিন কিন্তু এই যে আলোতে প্রচুর গরম হয়, বুঝতে পারছো? তো এই টিনটা হচ্ছে এরকম তেতে আছে। আমি তোমাদেরকে আগের ক্লাসেও বলছি যে তোমরা সুন্দর মতো আমি কি বলি সেই জিনিসটা শুনবা, বোর্ডে যা আছে এই জিনিসটা জাস্ট রেফারেন্স, এটার পরে হচ্ছে এটা হয়েছে। তো এই অবস্থাতে আসলে আমাদের আজিজ মাস্টারের প্রচুর তৃষ্ণাও পেয়েছিল, ক্ষুধাও পেয়েছিল, ঠিক আছে। তো সে তখন ভাবলো যে তার যখন ক্ষুধা পায় তখন মালা তাকে হচ্ছে খেতে ডাকে, এবং এমন না যে ধরো হচ্ছে খেতে ডেকে চলে যায়, মালা ওই জায়গায় দাঁড়ায় থাকে, বুঝতে পারছো? এবং মানে এক এক প্রকার হচ্ছে ইনফ্লুয়েন্স করে যে মামা খেতে আসেন এরকম টাইপের। তো তার কাছে তখন মনে আসলো যে ময়মনসিংহ থেকে সে হচ্ছে মালার জন্য একটা ডাবল পার্টের আয়না কিনছিল, দুইটা পার্ট আয়নার, ঠিক আছে, একটাতে মুখ নর্মাল দেখা যায় আর এটাতে মুখ একটু বড় দেখা যায়, ঠিক আছে। তো মোটামুটি আয়নাটা কেনার পরে আসলে সে মালাকে ইনস্ট্যান্টলি দেয় নাই, কারণ সে ভাবছে আয়না দিলে আবার কে কি ভাবে, মালা কি ভাবে, মালার পছন্দ হয় কিনা, কারণ একটা পার্টে তো মনে করো চেহারাটাকে একটু বেশি বড় দেখা যায়, তাই না? তো সে এক সপ্তাহ ভাবছিল, এক সপ্তাহ সে হচ্ছে ভাবলো যে মালাকে, তার ভালোবাসার সেই মেয়েটাকে সে এই উপহারটা দিবে কি দিবে না। শেষ পর্যন্ত সে দিয়েছিল, দেওয়ার পরে কিন্তু আমাদের মালা অনেক খুশি হয়েছিল। কিন্তু আসলে মালার মা মানে যাকে হচ্ছে আমাদের আজিজ মাস্টার ভাবি ডাকে, মানে যে হচ্ছে জয়নাল মিয়ার বউ, সে আসলে একটু কনফিউজ ছিল যে আয়নাটা এমন কেন। সে জিজ্ঞাসা করছিল যে ভাই আসলে একটা আয়না এরকম আছে যেটাতে হচ্ছে চেহারা বড় দেখা যায়, এটা রিজনটা কি? তো তখন হচ্ছে আজিজ মাস্টার বলছে যে এটা সাজগোজের জন্য বা হচ্ছে মেকআপের জন্য জিনিসটা হচ্ছে উপকারী বা মেকআপের সময় হেল্প করে। তো তখন ভাবি জিজ্ঞেস করছে যে মেকআপের জন্য কিভাবে এটা হেল্প করে, কারণ তারা তো এই জিনিসটা তো অভ্যস্ত না, তারা তো জানে না যে একটা বড় আয়না দিয়ে আসলে কি করে। তো এই অ্যান্সার আজিজ মাস্টার দিতে পারেন নাই, কারণ আজিজ মাস্টারেরও জানা ছিল না যে আসলে এটা চেহারা বড় দেখলে আসলে মেকআপে কিভাবে হচ্ছে তোমার হেল্প করে। তো এরপরে দেখলাম যে ইমাম সাহেব হচ্ছে নড়ে চড়ে বসলো, বুঝতে পারছো? কারণ তার জোহরের নামাজের অক্ত চলে যাচ্ছে, সে তো একজন ইমাম, সে নামাজ পড়বে, তার কাছে নামাজটা খুবই ইম্পর্টেন্ট। তো জোহরের নামাজের অক্তটা তার চলে যাচ্ছে, সে হচ্ছে এটা নিয়ে কনসার্ন হয়ে গেছে। তো সে আজিজ মাস্টারকে বলল যে আমার শরীর তো নাপাক, তো আমি হচ্ছে মানে অজু করার পানি ওদের কাছে যাবো কিনা, ঠিক আছে। তো আজিজ মাস্টার বলল যে চান, সমস্যা তো নাই, ঠিক আছে। আজিজ মাস্টার হচ্ছে ইজি চেয়ারে বসা ছিল, ইজি চেয়ার হচ্ছে যে চেয়ারটা ধরো বসলে আরাম লাগে, এটা নীলু সেনের চেয়ার যেটা স্কুলে দেওয়া আছে, ঠিক আছে। তো আজিজ মাস্টার বলল হ্যাঁ চান, সমস্যা কি? তো ইমাম বলতেছিল আপনার তো প্রস্রাব হয়ে গেছে, আপনি তো আর নামাজ পড়তে পারবেন না, বাট আমার তো নামাজ কাজা হয়ে যাচ্ছে, আমার অজু করা দরকার, আমি নাপাক আছি। তো বললো যে আপনি পানি চান, সমস্যা কি? এরাও তো মুসলমান, ঠিক আছে, এরাও তো মুসলমান, তাই না? হয়তো আপনি যদি নামাজ পড়ার জন্য, অজু করার জন্য তাদের কাছে পানি চান, তারা উল্টা আরো খুশি হইতে পারে। এটা আজিজ মাস্টার বলতেছিল কাকে? ইমামকে। তো ইমাম বলল যে আমার ভয় লাগে, ঠিক আছে। তো বললো ভয়ের কি আছে, এরাও তো মুসলমান, তাই না? তো তাদের মধ্যে হচ্ছে এরকম কথোপকথন হওয়ার এক পর্যায়ে দেখা গেল কি আজিজ মাস্টার হচ্ছে ঝিমুনি উঠছে, মানে এরকম
মানে তন্দ্রাচ্ছন্ন ঘুমায় যাবে এরকম একটা অবস্থা। তো সে ঝিমুনি উঠতে উঠতে সে ঘুমায় গেল এবং ঘুমিয়ে ঘুমিয়ে সে বিভিন্ন ধরনের হচ্ছে ছেঁড়া ছেঁড়া বা ছাড়া ছাড়া হচ্ছে স্বপ্ন দেখা শুরু করলো। ছাড়া ছাড়া স্বপ্ন মানে কি, একটু অল্প একটু এই জিনিসটা দেখে, অল্প একটু অন্য জিনিসটা দেখে, এরকম ছাড়া ছাড়া স্বপ্ন দেখতে শুরু করলো। সে বুঝলো যে সে স্বপ্ন দেখতেছিল কিন্তু তার ভালো লাগতেছিল, ব্যাপারটা হচ্ছে এরকম। তো ইমাম হচ্ছে আমাদের আজিজ মাস্টারকে দেখে বিরক্ত হয়ে গেছিল যে এই লোক এরকম কন্ডিশনে ঘুমায় কিভাবে, তাই না? ডাকার চেষ্টা করলো আজিজ মাস্টারকে যে উঠেন ভাই, ডাকার চেষ্টা করলো, কিন্তু আজিজ মাস্টার আসলে উঠলো না। এখন চলো আমরা চলে যাই নীলু সেনের কাহিনীতে। নীলু সেন হচ্ছে আগের রাত থেকে অসুস্থ, মানে তার প্রচুর হচ্ছে ব্যথা উঠেছে, কোথায় তল পেটে হচ্ছে ব্যথা উঠেছে, তার যায় যায় অবস্থা, এরকম একটা অবস্থা আমরা দেখি। তো এই জায়গায় আমরা আরেকজন চরিত্র দেখব যার নাম হচ্ছে আমাদের বলাই। তার নাম কি? তার নাম হচ্ছে বলাই। বলাই হচ্ছে তার বোনের ছেলে, মানে বোনপো, মানে বলাই হচ্ছে আমাদের নীলু সেনের বোনের ছেলে, মানে হচ্ছে বোনপো। তো বলাই ডিসাইড করে মামার অবস্থা দেখে, মানে যেহেতু নীলু সেন তার মামার অবস্থা এতই খারাপ ছিল, সে চিন্তা করে রাত 2টা বাজে সে হচ্ছে সরাইল বাজারে যাবে। সরাইল বাজার ওইখান থেকে কাছের একটা বাজার যেখানে ডাক্তার থাকে। আর সরাইল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা জায়গার নাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা জায়গার নাম। সো 2টা বাজে সে চিন্তা করে যে হচ্ছে তোমার সরাইল বাজারে যাবে। তো যখন সে এটা বলে যে আমি ডাক্তার আনতে যাব কিনা, তখন হচ্ছে আসলে মামা বলে যে তুই কোথাও যাইস না, আমি এতক্ষণ বাঁচবো না, আমার অবস্থা ভালো না। তো এটা শুনে হচ্ছে আসলে আমাদের বলাইয়ের মধ্যে ভয় লাগে যে এত বিশাল বাড়ি, এখানে মাত্র তারা 2টা প্রাণী, একটা হচ্ছে সে এবং তার মামা, এই অবস্থায় যদি কিছু হয় তাহলে সে কি করবে। ওকে, তো মামা বলতেছে সে এতক্ষণ বাঁচবে না। তো জিজ্ঞেস করলো যে ব্যথাটা আসলে কোথায়, বললো তল পেটে, মানে তার পেটের পীড়া আছে। ঠিক আছে, তো হঠাৎ করে দেখা গেল যে গাজলা বের হওয়া শুরু করলো। গাজলা মানে হচ্ছে তোমার ফেনার মতো, মানুষজনের যখন হচ্ছে মনে করো অবস্থা খুব খারাপ হয়ে যায়, দেখবা হচ্ছে মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু করে। ঠিক আছে, মানে সাবানের যে ফেনা আছে না, সেরকম হচ্ছে মুখ দিয়ে ফেনা বের হওয়া তোমার শুরু করে। তো তার মুখ দিয়ে, মানে হচ্ছে আমাদের নীলু সেনের মুখ দিয়ে হচ্ছে গাজলা বের হওয়া শুরু করলো এবং সে বলতে শুরু করলো যে তার আসলে মনে করো যে সময় শেষ। ঠিক আছে, কিন্তু দেখা গেল যে আসলে শেষ রাতের দিকে, মানে ভোর রাতের আগের দিক থেকে শেষ রাতের দিকে আসলে আমাদের নীলু সেনের হচ্ছে ব্যথাটা কমে গেল, পজিটিভ জিনিস। ঠিক আছে, মানে দেখো একটা যুদ্ধের সময় যেখানে হচ্ছে মানে মিলিটারি ঢুকে গেছে, এক একটা মানুষের কি একটা অবস্থা। এদিক থেকে হচ্ছে মাস্টার ইমামের হচ্ছে নাজেহাল অবস্থা, ওই দিক থেকে হচ্ছে আমাদের বদি গর্তের মধ্যে আছে, এখনো উঠতে পারে নাই। ওকে, এদিক থেকে হচ্ছে নীলু সেনের যায় যায় অবস্থা, আরো অনেকগুলা হচ্ছে সিচুয়েশন আমরা দেখবো আস্তে আস্তে। দেখো তারপর তো সে তার ভাগ্নেকে বলল যে ঠান্ডা পানি দে। ঠিক আছে, ঠান্ডা পানি দে, তার অবস্থা এখন একটু ভালো, সে ঠান্ডা পানি খেতে চায়। তো বলাই হচ্ছে ঠান্ডা পানি আনলো, এনে দেখলো যে মেঝেতে মানে ফ্লোরে মামা শুয়েছিল, মানে নীলু সেন শুয়েছিল, সেখানেই হচ্ছে ঘুমিয়ে গেছে। তো নীলু সেনের মানে নীলু সেনকে ডাকার চেষ্টা করছিল আমাদের বলাই, কিন্তু নীলু সেন আসলে উঠে নাই। নীলু সেন উঠছে হচ্ছে মিলিটারির কথা শুনে বা শব্দ শুনে। মিলিটারি হচ্ছে হইচই করতেছিল, মিলিটারি তার বাড়িতে এসে উঠছে এবং হইচই করতেছিল। এই জন্য এখানে বলা আছে, দেখো নীলু সেনের ঘুম ভাঙলো মিলিটারিরা, মানে নীলু সেনের ঘুম ভাঙালো মিলিটারিরা, মিলিটারিদের হট্টগোল শুনে নীলু সেনের ঘুম ভাঙলো। নীলু সেন থাকে হচ্ছে দোতলায়। ঠিক আছে, তো দোতলায় থেকে হচ্ছে সে দেখলো বাইরে কিছু মানুষ আছে, জিজ্ঞেস করলো যে আপনারা কারা। বললো যে আসলে আপনি কি নীলু সেন, মানে জিজ্ঞেস করা হয়েছে, নীল শার্ট পরা সেই লোকটা আসছে যে আপনি কি নীলু সেন, বলছে হ্যাঁ আমি নীলু সেন। বলছে যে আপনি আপনার সাথে যে আছে তাকে নিয়ে নামেন, বলছে আমার ভাগ্নে আছে বোন বলাই, বলছে যে বলাইকে নিয়ে আপনি নিচে নামেন। তো নীলু সেন তো অসুস্থ, বুঝতে পারছো। তো সে ফার্স্টে বলাইকে খুঁজলো, কিন্তু বলাইকে কোথাও হচ্ছে খুঁজে পেল না। তারপর সে একটি সুজনি গায়ে দিয়ে, সুজনি বলতে একটা চাদরের মতো, ঠিক আছে, চাদরের মতো কারুকার্য করা, ডিজাইন করা হচ্ছে চাদরের মতো। তো এই সুজনি গায়ে দিয়ে সে হচ্ছে নিচে নামলো এবং ওই পাশ থেকে মনে হলো যে মানুষজন বিরক্ত হয়ে গেছে যে এত সময় কেন লাগতেছে। কিন্তু আসলে তো আমাদের এই জায়গায় নীলু সেনের শারীরিক অবস্থা ভালো না, তো সে তো আস্তে আস্তেই আসবে, তাই না? তো সে দরজাটা খুলতেও তার টাইম লাগলো, দরজা খুলে তাদেরকে দেখলো, আদাব দিল। ঠিক আছে, হিন্দুরা যখন মুসলমানদেরকে হচ্ছে সম্ভাষণ দেয় তখন আদাব বলে, মুসলমানরাও সেম কাজটা করে, এটা আমাদের কালচারের অংশ, আদাব। ওকে, তো আদাব বলবে আর অন্যান্য কথা বলার সাথে সাথে মানে ওই সময়টাও তাকে দেওয়া হয় নাই, তাকে 4-5টা গুলি করা হয়। কি করা হয়? 4-5টা গুলি করা হয়। তো আমরা বুঝলাম যে আসলে নীলু সেন যে একজন হিন্দু ছিল, আমরা জানি যে মুসলমানদের তুলনায় হচ্ছে হিন্দুদের উপর বর্বরতা এবং পৈশাচিকতা হচ্ছে অনেক বেশি ছিল পাকিস্তান মিলিটারি, কারণ তারা হিন্দু দেখতে পারতো না এবং তারা, আমরা যারা বাংলাদেশি মুসলমান ছিলাম তাদেরকেও তারা হচ্ছে 75% হিন্দু মনে করতো। এটা আমার কথা না, এটা মেজর এজাজের কথা, এই জায়গাতেই তোমরা হচ্ছে পাবা। নিঃশব্দ মৃত্যু, সে কোনো শব্দ করার সুযোগ পেল না, কি একটা অবস্থা সারা রাত। এই মানুষটা হচ্ছে ব্যথায় জর্জরিত ছিল, এই মানুষটা একটু ঠান্ডা পানি খেতে চাইছিল, সেই ঠান্ডা পানিটাও হচ্ছে এই মানুষটা খেতে পারে নাই। তাকে সে হিন্দু হওয়ার জন্য, মানুষের মনে ভয় তৈরি করার জন্য এই মানুষটাকে নিজ বাড়িতে এভাবে মেরে ফেলা হলো 4-5টা গুলি করে।
সে জায়গায় রফিক বা নীল শার্ট পরা লোকটা হচ্ছে উপস্থিত ছিল, কিন্তু তার শেষ রক্ষাটা হয় নাই নীলু সেনের। তো তারপরে হচ্ছে আসলে রফিক বলাইকে খোঁজার চেষ্টা করে, কিন্তু বলাই ততক্ষণে ব্যাপারটা বুঝে ভয় পেয়ে অন্য জায়গায় হচ্ছে লুকিয়ে পড়েছে। ওকে, 9 নাম্বার পার্টে যদি আমরা দেখি, দেখো আমাদের বদির অবস্থা তখন কেমন। বদি হচ্ছে ওই জায়গাতে দাঁড়ায় আছে, গর্তের মধ্যে দাঁড়ায় আছে, সে পায়ে কোনো শক্তি পাচ্ছে না, কারণ সে যদি পা ছেড়ে দেয় এতক্ষণ ধরে মানুষ দাঁড়ায় থাকতে পারে? আমি তো তাও হাঁটাচলা করি এই জন্য যাতে পায়ে ব্যথা না হয়ে যায়, যদি আমি একসাথে দাঁড়ায় থাকি এক জায়গাতে আমার পা কিন্তু ব্যথা হয়ে যাবে। তো বদির হচ্ছে মনে করো পায়ে কোনো শক্তিই পাচ্ছিল না। ওকে, পায়ে কোনো শক্তিই পাচ্ছিল না এবং তার অনেক তৃষ্ণা লাগতেছিল, প্রচুর গরম, তো সে হচ্ছে একটু মুখ ডুবিয়ে পানি খেলো। ঠিক আছে, তার দিকে গিরগিটিটা তোমার মনে করো যে মানে এখন তাকায় আছে, মানে গিরগিটিটা তখন ওই জায়গায় ছিল তাকায় আছে, এবং মনে হচ্ছে বদির কাছে মনে হচ্ছিল যে আসলে গিরগিটির চোখগুলা হচ্ছে মানুষের মতো, বুড়ো মানুষের মতো, গিরগিটি তার দিকে তাকায় আছে মানে মানুষের চোখ দিয়ে, এরকম একটা অবস্থা। ওকে, মানে সে কি গিরগিটিকে দেখে হচ্ছে ভয় পাইছিল না, সে গিরগিটিকে হচ্ছে সরে যেতে বলতেছিল বারবার, বাট গিরগিটিরা ওই জায়গায় দাঁড়ায় ছিল, হয়তো পানি খাইতে আসছে, সরতে পারতেছে না, মানুষ দেখে একটু ভয় পাইছে, একটু ওয়ার্নড হয়েছে যে না মানুষ হয়তো আমার ক্ষতি করতে পারে, তাই পানিটা খেতে পারছিল না। তো সে আসলে ভাবলো যে এই যে মিলিটারিরা, এই মিলিটারিগুলা কি এমনি মানুষ মেরে ফেলে? সে শুনছে যে হচ্ছে মিলিটারি যেই জায়গায় যায় সেখানেই নাকি হচ্ছে তোমার তখনকার যেরকম প্রচলিত ছিল কাহিনী, মিলিটারি গেলেই নাকি হচ্ছে মানে মনে করো কিছু 50-60টা মানুষ মেরে ফেলে মানুষের মধ্যে ভয় তৈরি করার জন্য। কিন্তু সে ভাবলো যে আসলে এই মানুষগুলাও তো মানুষ, তাই না? এগুলা কি হুদাই মানুষ মেরে ফেলবে? তখন তার মাথায় আসলো যে আসলে পোশাকটাই তো এরকম, পোশাকটা গায়ে লাগালে মানে যে আর্মির ইউনিফর্মটা আছে এটা গায়ে লাগালেই হচ্ছে রক্তটা একটু গরম হয়ে যায়, এই সব জিনিসপত্রই হচ্ছে সে ভাবলো। তারপর তার কাশি আসলো, সে টোটাল 2বার হচ্ছে কাশছিল, এবং কাশি শব্দ যাতে না হয় সে ভাবতেছিল যে আমি শব্দ করে কেন কাশতেছি, আমি আশেপাশে তো মানুষ থাকলে সে মানুষ আমাকে মানে খুঁজে পেতে পারে, তাই না? তো হয়তো মিলিটারি আশেপাশে আছে, মিলিটারি যদি তাকে ধরে ফেলে তাহলে তো মেরে ফেলবে, ভাববে যে এই জায়গাতে জংলার মাঠে কি করো, জঙ্গলে তুমি মনে হয় মুক্তি বাহিনীর সহযোগী, তোমাকে মেরে ফেলবো, এরকম একটা রিস্ক তার মাথায় হয়তো ছিল। তো সে কাশি আটকাতে গিয়ে একটা ঘর ঘর শব্দ করলো, এরকম একটা ঘর ঘর একটা শব্দ হলো, ঠিক আছে, মানে বাঘ যেরকম গরর করে, ঠিক আছে, কুকুর যেরকম গরর করে না, এরকম ভাবে বুঝাইতে পারতেছি না, ঠিক আছে। তো এরকম ঘর ঘর শব্দ হলো, এই ঘর ঘর শব্দতে তার কাছে মনে হলো যে গিরগিটিটা ভয় পেয়ে গেছে। তো সে ভাবলো গিরগিটিটা কি ভয় পেয়ে চলে গেছে? তখন সে দেখলো যে না, গিরগিটি আসলে ভয় পেয়ে চলে যায় না, গিরগিটিটা ওইখানে আছে, হয়তো পানি খাওয়ার জন্য আসছে, এখন তাকে দেখে মানে বদিকে দেখে ভয় পেয়ে পানিটা খেতে পারতেছে না, যেতেও পারতেছে না, গিরগিটি ওই জায়গায় রয়ে গেছে। ওকে, তো আবার তার তৃষ্ণা পেল আমাদের বদির, সে হচ্ছে দ্বিতীয়বার তোমার পানি খেলো। চলো 10 নাম্বারটা আমরা হচ্ছে শুরু করি। এর আগে কিন্তু আমরা 9 নাম্বারটা, এই যে 9 নাম্বারটা খুবই ছোট একটা পার্ট, আমরা 10 নাম্বারটা হচ্ছে তোমার শুরু করি। তো আমরা আবার চলে যাব ইমাম এবং আজিজ মাস্টারের পার্টে। তো ইমাম এবং আজিজ মাস্টারের পার্টে ওই জায়গাতে আমরা দেখব যে ওই নীল শার্ট পরা লোকটা তাদের কাছে আসলো, এসে বলল যে আপনারা দুজন আসেন আমার সাথে, মানে তাদেরকে বললো যে আপনারা আমার সাথে চলেন, এক জায়গায় যাব। তো এই জায়গাতে আমাদের ইমাম সাহেব জিজ্ঞাসা করলো, সবচেয়ে বেশি কথা কিন্তু ইমাম সাহেবই বলে, ইমাম সাহেব জিজ্ঞাসা করলো যে ভাই কই যাব? এখন আমাদের নীল শার্ট পরা লোকের চেহারাটা খুবই গম্ভীর ছিল, সে কোনো অ্যান্সার দিল না। এই লোকটাকে রাগান্বিত করতে পারে, মানে সে যদি আবার জিজ্ঞাসা করে, ইমাম সাহেব যদি আবার জিজ্ঞাসা করে যে হচ্ছে ভাই কোথায় যাব, তাহলে হয়তো লোকটা রাগ করতে পারে। স্টিল ইমাম সাহেব দ্বিতীয়বার জিজ্ঞেস করলো যে কোথায় যাব, ঠিক আছে। তখন নীল শার্ট পরা লোকটা বললো যে আমরা বিলের কাছে যাব, ঠিক আছে। তো আসলে আমাদের ইমাম সাহেব হাঁটতে পারতেছিল না, তার পায়ে ব্যথা ছিল, সে হচ্ছে মনে করে এই যে এরকম ভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিল, যে ঠিক আছে এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, যেটা আর কি মানে মানে খোরা মানুষের মতো হচ্ছে হাঁটতেছিল। তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, তো তারা বের হয়ে দেখলো কি পুরা স্কুলের কম্পাউন্ড ধুধু করতেছে, মানে এত সৈনিক, এত জওয়ান, জওয়ান বলতে আর্মির সৈন্যদেরকে বোঝায়, এত সৈনিক এই জায়গায় ছিল, কেউ নাই, কেউই নাই, ঠিক আছে। তো সবাই গেল কোথায়, তো ইমাম সাহেব জিজ্ঞেস করলো যে ভাই এরকম অবস্থা কেন? তখন হচ্ছে নীল শার্ট পরা লোকটা বলে যে ভাই আপনি কম কথা বলেন, আপনি হচ্ছে বেশি কথা বলেন, আপনি হচ্ছে মৌলবী মানুষরা বেশি কথা বলে, আপনি হচ্ছে কম কথা বলেন। তারা ইউনিয়ন বোর্ডের সড়ক পর্যন্ত এরপর নিঃশব্দে গেল। ইউনিয়ন বোর্ডের সড়ক বলতে পাকা রাস্তা, তখন ইউনিয়ন পরিষদ বলা হতো না, বলা হতো ইউনিয়ন বোর্ড, পাকিস্তান আমলে, ঠিক আছে। তো ইউনিয়ন বোর্ডের সড়ক পর্যন্ত বা রাস্তার পর্যন্ত নিঃশব্দে মানে কোনো শব্দ না করে হচ্ছে তারা গেল, গিয়ে দেখলো জুম্মা ঘরের এখানে, যেখানে হচ্ছে তোমার ওই জয়নাল মিয়া এরা দাঁড়ায় ছিল কিছুক্ষণ আগে, জুম্মা ঘরের ওই জায়গায় 8-9 জন সৈনিক দাঁড়ায় আছে, তারা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাদেরকে হচ্ছে অবজার্ভ করতেছে, বাট এরা হচ্ছে মনে করো যে আসলে কিছু করতেছে না। আর তো আসলে আমাদের ইমামের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল তারা, মানে ইমাম ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল। তো ইমাম
মানে রফিকের সাথে আবার কথা বললো, যেহেতু মানে রফিক মানে আমাদের নীল শার্ট পরা লোক, সে কথা বলতে মানা করছিল, কিন্তু ইমাম আসলে কথা না বলে থাকতে পারে না। তো ইমাম হচ্ছে রফিকের সাথে কথা বলা শুরু করলো, বলল যে ভাই আপনার নাম কি? এবার নীল শার্ট পরা লোকটা বলল যে আমার নাম হচ্ছে রফিক। পরে বলছে যে আপনার বাড়ি কোথায়, কোন জেলায়? তখন রফিক বলল যে আমার বাড়ি কোথায় এটা জেনে আপনার লাভ কি, আপনি মৌলবী মানুষ, আপনারা কথাবার্তা বেশি বলেন, আপনি কথা কম বলবেন, ঠিক আছে? তো এই কথাটা সে হচ্ছে বলছে। তো তারপর ইমাম সাহেব নিজেই বলা শুরু করে যে আমার বাড়ি হচ্ছে কুমিল্লায়, কুমিল্লার নবীনগরে আমার বাড়ি। নেক্সট মান্থ মানে নেক্সট মান্থে মানে আগামী মাসে আমার বাড়ি যাওয়ার প্ল্যান ছিল, ঠিক আছে? তো তো এই জায়গাতে হচ্ছে তোমার রফিক বলে ভালো প্ল্যান ছিল, ভালো, ঠিক আছে। তো এখন তারা ভাবলো যে এই রফিক লোকটাকে তারা আগে কখনো দেখে নাই, যার বাড়িও এই জায়গায় না, কিন্তু রফিক এমন ভাবে নিচের দিকে মুখ করে হাঁটতেছিল যেমন এই জায়গার রাস্তাঘাট, মানে যেন এই জায়গার রাস্তাঘাট তার খুব ভালো চেনা, সে যেন এই জায়গার লোকাল মানুষ। এই জিনিসটা হচ্ছে ইমাম সাহেব ভাবলো, ঠিক আছে। তো তারপর সে আবার রফিককে জিজ্ঞাসা করলো যে ভাই আপনি তো জানেন তাই না যে আমাদেরকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? রফিক বলল যে আমি জানি। রফিক বলল যে আমি জানি। তো জিজ্ঞেস করলো যে ভাই মানে বলেন তাইলে হচ্ছে আমাদেরকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? বলতেছে যে একজনকে শাস্তি দেওয়ার জন্য আপনাদের ওই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, একজনকে শাস্তি দেওয়া হবে এবং আপনারা ওই শাস্তিটা দেখবেন, এই জন্য আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো বলা হচ্ছে যে কার শাস্তি দেওয়া মানে কাকে শাস্তি দেওয়া হবে জিজ্ঞাসা করা হয়েছে রফিককে। রফিক বলল যে মনাকে শাস্তি দেওয়া হবে। এখন মনা হচ্ছে একজন কৈবর্ত। পরে বলল যে আসলে তাইলে হচ্ছে মনা কৈবর্তকে কেন শাস্তি দেওয়া হবে? তো বলা হলো যে সে অপরাধ করছে, তাকে শাস্তি দেওয়া হবে। একজন বুড়ি আছে, যে বুড়ির নাম হচ্ছে চিত্রা বুড়ি। চিত্রা বুড়ি মেজরের কাছে নালিশ করছে, মেজর অনেক রাগ করছেন শুনে যে তার ছেলেকে হত্যা করা হয়েছে, মানে একজন তার ছেলেকে হত্যা করছে, ওই যে চিত্রা বুড়ির ছেলেকে মেরে ফেলা হয়েছিল না, ভিতরের একজন মানুষই তো মারছিল। তো বলছে চিত্রা বুড়ির ছেলেকে মেরে ফেলা হয়েছে, চিত্রা বুড়ি নালিশ করছে, মেজর রাগ করছে, এখন হচ্ছে ওই মনা কৈবর্তকে বা মনাকে খুঁজে বের করা হয়েছে, এখন মনাকে শাস্তি দেওয়া হবে, ঠিক আছে। তো তখন ইমাম সাহেব বলে তো এই বুড়ি তো ভালো না, এই বুড়ি হচ্ছে মসজিদের বদনা চুরি করছিল, এই জন্য হচ্ছে ভালো না। এখন ইমাম সাহেবের কাছে যেটা রাইট মনে হয়, ইমাম সাহেব মসজিদের লোক, তার বদনা চুরি করছে, যে চুরি করছে সে চোর, মানে ভালো না। তো এখন আসলে আমাদের মানে রফিক বলে, মানে নীল শার্ট পরা লোকটা, যে সে বদনা চুরি করছে আর যাই করছে না কেন, সে হচ্ছে মেজর সাহেবকে বলছে, মেজর সাহেবের মনে হয়েছে মেজর সাহেব হচ্ছে এটা শাস্তি দিবে, মেজর সাহেব দিবেন, এখন আপনারা চলেন, ঠিক আছে, আপনারা যাবেন, গিয়ে হচ্ছে তোমার শাস্তি দেখবেন, এটাই হচ্ছে আপনাদের কাজ। তো আরো কিছু হচ্ছে কথা ইমাম সাহেব বলে, তখন রফিক বলে যে ভাই দেখেন ইমাম সাহেব, আপনি একবার বেশি কথা বলার জন্য মার খাইছেন, মার খেয়েছেন আপনি, আপনাকে আমি বলতেছি আপনি আর বেশি কথা বলবেন না, যা বলা হবে তাই হচ্ছে আপনি অ্যান্সার দিবেন। তারপরে আমরা সুন্দর মতো চলে যাব হচ্ছে বদিউজ্জামানের বাড়িতে, যে জায়গায় আছে হচ্ছে অনুফা, মীর আলী আর পরিবানু। তো মীর আলীর অনেক ক্ষুধা পেয়েছে, মানে মীর আলী তো বয়স্ক লোক ভাই, বয়স্ক লোক যেরকম হচ্ছে টয়লেটের প্রেশার নিতে পারে না, তাদের শরীর অনেক দুর্বল থাকে, তারা ক্ষুধার জ্বালাটাও হচ্ছে নিতে পারে না, তাদের ক্ষুধা লাগলে তারা হচ্ছে অনেক মনে করো যে খারাপ ফিল করে। আমরা তো কন্ট্রোল করতে পারি, যেমন মনে করো আমার এখন ক্ষুধা লাগছে, ওকে, কারণ কি আমি দুপুরে লাঞ্চ করি নাই, কারণ তোমাদের জন্য এটা বসে বসে লিখছি, এখন ক্লাস নিব, ওকে, ক্লাস রেকর্ড করতেছি, খাওয়ার সময় নেই, কারণ এরপরে আমার আরও 2টা ক্লাস আছে। তো তোমরা চাইছো আজকে, মানে আমি অলরেডি রাতের বেলা হচ্ছে কমেন্ট দেখছি, আমার আজকে করার প্ল্যান ছিল না, তোমরা চাইছো আমার কাছে, বলছো তোমাদের পরীক্ষা, আমি তোমাদের কথাটাকে ইগনোর করতে পারি নাই, ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে আমার কষ্ট হলো, আমি তোমাদের জন্য এটা রেকর্ড করে ফেলি, ওকে। তো এই যে দেখো, তোমার মনে করো যে মীর আলীর খিদা পেয়েছে, তো সে হচ্ছে মনে করো বাড়িতে বসেছিল, মুড়ি চাবানোর চেষ্টা করতেছিল, বাট তার তো দাঁতে সমস্যা বা দাঁত নাই, মুড়ি অত সহজে সে চাবাতে পারতেছিল না, সে পায়ের আওয়াজ শুনে সে জিজ্ঞেস করলো যে ক্যাডা যায়, সে তো শুনতে পারে ভালো। তো তখন হচ্ছে তোমার মনে করো যে আমাদের আজিজ মাস্টার নিজের পরিচয় দেয়, ঠিক আছে। তো আজিজ মাস্টার নিজের পরিচয় দেয় এবং দেখা গেল যে আসলে হচ্ছে তখন রফিকও কথা বলে যে না দাঁড়াতে, চলে যেতে, তাদের সাথে দেরি হচ্ছে, মেজর দাঁড়ায় আসতে, চলে যেত। তো তখন হচ্ছে মীর আলী জিজ্ঞেস করে যে ক্যাডা কথা কয়, মিলিটারি নাকি? তখন রফিক নিজের পরিচয় দেয় যে না চাচা, আমার নাম রফিক, আপনি ঘরের ভিতরে যান। এরপর আরো কিছু হচ্ছে কথাবার্তা হয়। আসলে তারা হাঁটতে হাঁটতে পিছিয়ে যাচ্ছিল, কারণ ইমাম সাহেব অত তাড়াতাড়ি হাঁটতে পারতেছিল না, দেখা যাচ্ছে যে তারা হেঁটে হেঁটে সামনে গিয়ে একটু দাঁড়ায় থাকা লাগতেছে ইমাম সাহেবের জন্য, কারণ ইমাম সাহেব তাদের সাথে তাদের গতির সাথে ম্যাচ করতে পারছিল না। তো এখন আমাদের রফিক কিন্তু আসলে রফিকের পরিচয়টা তোমরা আস্তে আস্তে হচ্ছে পাবা, শেষ পর্যন্ত রফিকের পরিচয়টা পেয়ে তোমরা আসলে কিরকম ভাবে নিবা সেটা হচ্ছে আসলে বুঝার বিষয়। আমি কালকে জিনিসটা পুরোপুরি পড়লাম ভালো মতো, তো এন্ডিংটা আমাকে আসলে অনেক বেশি স্যাড করছে, এন্ডিংটা আসলেই স্যাড, ওকে। তো পিছিয়ে যাচ্ছে ইমাম সাহেবের জন্য। তো ইমাম সাহেবকে রফিক বলল যে ভাই আপনি হাত ধরেন, আমার হাত ধরে চলেন, আমি আপনাকে সাপোর্ট দিই, যাতে হচ্ছে এই যে দেখা যায় না পায়ে প্রেশার দেওয়া লাগলে কি অনেক কষ্ট হয়, তো কেউ যদি এরকম কারো কাজে যদি হাত দিয়ে রাখা যায় বা হাত ধরা যায়, তাহলে কিন্তু আসলে প্রেশার একটু কম হয়, সাপোর্টটা পরে, মানে হাতে সাপোর্ট দিয়ে, মানে ভরটা হচ্ছে ওই মানুষের হাতের উপর দিয়ে বা হাত ধরে চলা যায়। তো
বললো যে লজ্জা পেয়েন না, মানে ইমাম সাহেব হচ্ছে আসলে লজ্জা পাচ্ছিল, বলতেছিল ভাই লজ্জা পেয়েন না, আপনি আমার হাত ধরেন, চলেন, দেরি হয়ে যাচ্ছে। তো ইমাম সাহেব জিজ্ঞেস করলো যে আপনার বয়স কত ভাই? তো তখন সে বলল আমার বয়স হচ্ছে 30। আসলে আমাদের রফিককে দেখে, মানে নীল শার্ট পরা লোকটাকে দেখে আসলে মনে হয় না তার বয়স 30, তার বয়স 30 থেকে আরো বেশি মনে হয়। তার চোখ দুটো ছোট ছোট, মানে কার? রফিকের। রফিকের চোখ দুটো হচ্ছে ছোট ছোট, আর সে যখন কথা বলে তখন তার চোখ আরো ছোট হয়ে যায়, মনে হয় যেন চোখ বন্ধ করে কথা বলতেছে। তো তারপরে আমরা গেলাম, কোথায় যাব আমরা? হচ্ছে ওই যে আমাদের বিলের পাড়ে গেলাম। বিলের পাড়ে গিয়ে আমরা দেখলাম হচ্ছে কি, যে মনা কৈবর্ত ওই জায়গাতে আছে। মনা কৈবর্ত দেখতে খুবই বিশাল, মানে তার বডি হচ্ছে অনেক বড়, ঠিক আছে, এবং সে লুঙ্গি পরে আছে। আর তার লুঙ্গির প্রান্ত, মানে ধরো হচ্ছে এই যে প্রান্ত, মানে লুঙ্গির সাইড ধরে আছে হচ্ছে কি তার ছোট ভাই বিরু। বিরুর বয়স হচ্ছে 11 বছর। এবং কৈবর্ত, মানে মনা কৈবর্ত আসলে অনেক ভয় পাচ্ছে না, কিন্তু বিরু যেহেতু অনেক ছোট, বিরু অনেক হচ্ছে ভয় পাচ্ছে। মনা যেই জায়গায় যায় বিরু সেই জায়গায় হচ্ছে তোমার থাকে। তো লুঙ্গির প্রান্ত ধরে হচ্ছে বিরু বসে আছে। বিরু হচ্ছে মনার ছোট ভাই, যার বয়স হচ্ছে 11। 10 গজ দূরে, কত গজ দূরে? 10 গজ দূরেই হচ্ছে আমাদের মেজর সাহেব দাঁড়ানো। তার হাতে হচ্ছে সিগারেট, তার সাথে একজন এনসিও দাঁড়ানো আছে। এনসিও মানে কি? নন কমিশনড অফিসার। তোমাদের বইয়ে এটাকে নন কমিশনড অফিসার বলা, মানে এনসিও নন কমিশনড অফিসার, মানে আসলে যাদেরকে আমরা মনে করো সোলজার বলি, সৈনিক বলি, ঠিক আছে, তাদের প্রতি যথেষ্ট সম্মান রেখে আমি বলতেছি তাদেরকে হচ্ছে তোমার এনসিও বলা হয় বা নন কমিশনড অফিসার, ঠিক আছে। এরপরে জেসিও আছে, জুনিয়র কমিশনড অফিসার। সিও মানে কমিশনড অফিসার, মানে যারা অফিসার তাদেরকে কমিশনড অফিসার বলা হয়। তো দেখা গেল যে তারা হচ্ছে কথাবার্তা বলতেছে, মেজর সাহেব হয়তো হাসির কিছু বলছে, তারা দুইজন মিলে হচ্ছে হাসতেছে। আর আশেপাশে হচ্ছে তোমার রাজাকার আছে কিছু। তো রাজাকাররা খুবই মনে করো বুক ফুলিয়ে থাকার চেষ্টা করতেছে, মানে পাকিস্তান আর্মি আছে এই জায়গায়, তারা হচ্ছে পাকিস্তান আর্মির সাপোর্টার। তো তারা খুব ভাবে আছে, দে আর অ্যাক্টিং ভেরি কুল, কিন্তু আসলে তারা ভয়ও আছে, কারণ পাকিস্তানি আর্মি ওরকমই ছিল। মানে কখন তাদেরকে মেরে ফেলে এটা তো আসলে মনে করো যে বলা যায় না, তাই না? তো তারা হচ্ছে ভিতরে ভিতরে নিজেদের মধ্যেও হচ্ছে হালকা পাতলা ভয়ও কিন্তু তোমার ছিল। তো এই জায়গা পর্যন্ত দেখলাম রাজাকার ছিল ওই জায়গাতে অনেক। তো তারপর দেখো তাদের মধ্যে, মানে এরপরে হচ্ছে তোমার আমাদের যে হচ্ছে মনা এবং মেজরের মধ্যে কনভারসেশন বা কথোপকথন শুরু হয়। তো জিজ্ঞাসা করা হলো মনাকে, মেজর জিজ্ঞাসা করলো তুমি খুন করেছো কেন? তুমি কেন খুন করেছো? তো তারপর হচ্ছে মনা আস্তে আস্তে বলল যে আমার পরিবারের সাথে খারাপ কাজ করছে হচ্ছে ওই বুড়ির ছেলে। তো পরে বলছে পরিবারের সাথে খারাপ কাজ করার মানে হচ্ছে কি, ধরো যেই জিনিসটা আমি এই উপন্যাসটা পড়ে বুঝলাম, যে মনা কৈবর্তর যে ওয়াইফ আছে, স্ত্রী, তার সাথে হচ্ছে ওই চিত্রাবুড়ির ছেলের কোনো একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কটা হচ্ছে সমাজ সাপোর্ট করে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এর জন্য হচ্ছে রাগে আমাদের মনা কৈবর্ত এই যে চিত্রাবুড়ির ছেলেকে খুন করছে, ওকে, কিন্তু তার ওয়াইফকে কোনো শাস্তি দেয় নাই। তো এইটা তো আসলে মেজর বুঝতে পারছে। তো মেজর জিজ্ঞেস করছে তোমার স্ত্রীকে তুমি কি শাস্তি দিছো? মানে তোমার স্ত্রীও তো এটার সাথে হচ্ছে ইনভলভ, এটার সাথে তো জড়িত, তাই না? তো তুমি তোমার স্ত্রীকে হচ্ছে কি শাস্তি দিয়েছো? আসলে স্ত্রীকে শাস্তি দেওয়ার ব্যাপারটা যখন বলছে তখন আমি জিনিসটা বুঝছি যে এটা আসলে মনে করো একটা মানে অসামাজিক কর্মকাণ্ডের কিছু একটা বোঝানো হচ্ছে এখানে। তো স্ত্রীকে তুমি কি শাস্তি দিয়েছো, ঠিক আছে? তো আসলে মনা বলতে চাচ্ছিল না, ঠিক আছে। তো মনাকে বলো যে তুমি কুইক বলো, আমার হাতে তো সময় নাই, তাড়াতাড়ি বলো, ওকে। এবং মনা হচ্ছে তোমার ঘামাতে শুরু করলো, মানে নার্ভাস হয়ে গেছে। তো তখন সে মনা কৈবর্তকে বলল তুমি আসলে তোমার স্ত্রীকে হচ্ছে কোনো শাস্তি দাও নাই, তোমার স্ত্রী কি অনেক রূপবতী, মানে অনেক সুন্দরী? তো তখন হচ্ছে মনা এগ্রি করলো যে হ্যাঁ তার স্ত্রী হচ্ছে অনেক সুন্দরী। তো তখন মেজর আসলে বলল যে মানে মেজর কিন্তু আসলে ইয়াকেও জিজ্ঞাসা করছিল, আমাদের আজিজ মাস্টারকেও জিজ্ঞেস করছিল যে হচ্ছে মালার বয়স আসলে কত, তার এগুলো নিয়ে খুব বেশি ইন্টারেস্ট কেন জানি। তো তোমার স্ত্রী কি রূপবতী? বলছে হ্যাঁ আমার স্ত্রী হচ্ছে রূপবতী। পরে বলছে যে আচ্ছা তোমার স্ত্রী যেহেতু রূপবতী তাহলে ঠিক আছে, একটা সুন্দরী মহিলাকে শাস্তি দেওয়ার কোনো মানে হয় না, মানে সে বোঝালো সুন্দরী মহিলার 7 খুন মাফ এরকম। তো জিজ্ঞাসা করা হলো যে তোমার স্ত্রীর নাম কি? মনা কোনো অ্যান্সার দিল না, ঠিক আছে। তো তখন হচ্ছে আমাদের রফিক বলল, নীলশার্ট পরা লোক যে রফিক, ঠিক আছে, সে বলল যে আসলে এই জায়গার কালচারটাই এরকম, স্বামী তার ওয়াইফের নাম কোথাও হচ্ছে মুখে নেয় না। তো পরে হচ্ছে মেজর বলল যে তুমি তো আসলে এই জায়গার মানুষের ব্যাপারে খুব ভালো জানো, মানে এটা ডাউট দিল, এটা সন্দেহ করলো, তুমি তো তাইলে এই জায়গার মানুষের ব্যাপারে অনেক ভালো জানো। তো তখন হচ্ছে আসলে রফিক বললো যে না স্যার আমি তেমন কিছু জানি না, বাট আসলে কিন্তু আমাদের রফিক এই জায়গার মানুষের ব্যাপারে অনেক ভালো জানতো। তো তারপরে জিজ্ঞেস করলো যে তোমার এই যে ছোট ভাইয়ের নাম কি? বললো বিরু। তো বিরু যেহেতু লঙ্গির প্রান্ত ধরেছিল, মানে আমাদের যেই মনার লঙ্গির প্রান্ত ধরেছিল, বললো যে বিরু তুমি হচ্ছে লঙ্গি ছেড়ে দাও, ঠিক আছে। তো এটা বলে আসলে লাভ হয় না, ছোট মানুষ ভয় পাচ্ছিল। তো সে আরো শক্ত করে ধরে বসলো হচ্ছে লঙ্গির প্রান্তটা, কারণ সে বুঝতে পারতেছিল যে তাদের সাথে আসলে কি হতে যাচ্ছে, কারণ ছোট মানুষ অনেক কিছুই হচ্ছে সহজে বুঝে যায়।
তো যখন দেখলো মেজর দেখলো যে বীরু আসলে মনার থেকে আলাদা হতে চাচ্ছে না, তো তখন সে রফিককে বলল এই দুইজনকেই হচ্ছে পানিতে নামিয়ে দাও, সামনে বিল আছে। আর পাকিস্তানি আর্মির একটা স্টাইল ছিল, তারা হচ্ছে নদীর পাড়ে বা পানিতে দাঁড়া করে হচ্ছে শুট করতো, গুলি করে মেরে ফেলতো, ঠিক আছে, যাতে ডেড বডি এই জায়গায় ওই জায়গায় না পড়ে থাকে। তোমরা শুনছো না যে নদীর পানিতে বিলের পানিতে হচ্ছে মানুষের লাশ ভেসে আসতো, এটা রিজন হচ্ছে এটাই, নদীর পাড়ে নিয়ে হচ্ছে মেরে ফেলতো, ঠিক আছে। তো এই যে দেখো পানিতে নামিয়ে মানে দাঁড় করিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। তো আসলে রফিক যেহেতু মনে করো, রফিক কিন্তু ধরো আসলে আস্তে আস্তে আমরা রফিকের ক্যারেক্টারটা বুঝবো। রফিক এইটাকে হচ্ছে অপোজ করলো। রফিক বলল যে স্যার এটার দরকার কি, ছোট মানুষ, কি দরকার এই জায়গাতে, এটা তো প্রয়োজনীয় না, এটা তো অপ্রয়োজনীয় না, ঠিক আছে। বলছে যে স্যার তাতে কি লাভ, বাচ্চাটাকে যে দাঁড় করাবো, আপনি মনাকে শাস্তি দিবেন বুঝলাম, সে অ্যাডাল্ট, বাট বাচ্চাটাকে যে দাঁড় করাবো এটার কি দরকার, এটা তো কোনো লাভ নাই। দেখো সে কিন্তু তার মানে এখানে কিন্তু সবচেয়ে পাওয়ারফুল মেজর, সে মেজরকে ডাউট দিচ্ছে যে স্যার এটা আমি কেন করব, ঠিক আছে, এটা করে হচ্ছে তোমার কি লাভ, ঠিক আছে। তখন মেজর বলল যে দেখো এসব কেউ মনে রাখবে না, আলেকজান্ডার দ্য গ্রেট, তার নামের সাথে আমরা দ্য গ্রেট লাগাই, কারণ কি সে খুব বড় হচ্ছে সম্রাট ছিল, ওকে, রাজা ছিল অনেক বড়, কিন্তু সে যে নৃশংসতা চালিয়েছে, সে যে মানুষকে মেরেছে, হত্যা করেছে, এটার ব্যাপারে কি কেউ বলে, এটার ব্যাপারে কি কোথাও আছে, না নাই, কারণ দিন শেষে এগুলো কেউ মনে রাখে না। মানে আসলে মেজর বোঝালো যে পাকিস্তানি আর্মি আবার এই বাংলাদেশকে দখল করছে, ঠিক আছে, পূর্ব পাকিস্তানকে দখল করছে, এই জিনিসটাই সবাই মনে রাখবে, বাদ বাকি কোনো কিছুই হচ্ছে কেউ মনে রাখবে না। এই রাজাদের নৃশংসতা, বড় বড় রাজাদের নৃশংসতা কেউ মনে রাখে না, মনে রাখে হচ্ছে শুধু সফলতা, বীরত্ব গাথা, এই জিনিসটাই হচ্ছে তোমার মনে রাখে। তো তারপরে হচ্ছে তোমার বলা হলো যে ওদের এবার হচ্ছে দেখতে দাও, মানে এই দুইজনকে হচ্ছে শুট করা হবে, গুলি করে মেরে ফেলা হবে, ওদের হচ্ছে দেখতে দাও, কাদের, ওই যে তোমার মাস্টার এবং ইমাম সাহেব যাতে হচ্ছে দেখে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে এই জায়গায় মেজর বলতেছে। তো এখানে আমরা দেখব যে হচ্ছে মানে মেজর মেজর এজাজ হচ্ছে আমাদের যে যে রফিককে বলে যে এরপরে হচ্ছে তোমার সাথে আমি গ্রাম দেখতে বেরোবো, এরপরে আমি তোমার সাথে হচ্ছে গ্রাম দেখতে বেরোবো, গ্রামের মানে অনেক কিছু দেখার আমার ইচ্ছা আছে, আমার মনে হয় এই গ্রামে অনেক কিছু আমার দেখা বাকি আছে। মানে বেসিক্যালি মেজর হচ্ছে ওই যে মুক্তি বাহিনী যারা হচ্ছে লুকিয়ে আছে কোনো একটা জায়গায়, সেই জায়গাটার ব্যাপারে আরও বেশি ইনফরমেশন জানতে চাচ্ছে। দিন শেষে কি হয়, ক্লাইম্যাক্সটা কীরকম দাঁড়ায়, সেটাই হচ্ছে আমরা এই জায়গায় দেখব। তো যখন শ্যুট করা হলো তখন ইমাম সাহেব হচ্ছে চোখ বন্ধ করে ফেললো এবং পরক্ষণেই হচ্ছে জিনিসটা লোড না নিতে পারে, একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে সামনে, সে বমি করে দিল, ঠিক আছে। তুমি আমিও নিতে পারবো কিনা যাই না, এরকম দৃশ্য আমরা কেউ দেখতেও চাই না, দেখার ইচ্ছাও নাই আমার, বাট ইমাম সাহেবের এটা দেখতে হয়েছে। সে জাস্ট এই জিনিসটার থট, সে তো চোখ বন্ধ করে ফেলছে এই জিনিসটার চিন্তায়, যে তার সামনে একটা মানুষ এবং একটা শিশুকে গুলি করে হত্যা করা হচ্ছে, এই চিন্তায় তার বমি হয়ে গেছে। এবং এরপরে কিন্তু সে কন্টিনিউয়াসলি অনেকবার বমি করছে, মানে বমি করতে করতে এই লোকটার তো সকাল থেকে খাওয়া দাওয়া নাই, বমি করতে করতে এই লোকটার অবস্থা খারাপ। আর আমাদের যে আজিজ মাস্টার, সে দৃষ্টি ফিরিয়ে নিল না। এক একজনের সাইকোলজি, এক একটা মানুষের চিন্তা ভাবনা এক এক রকম ভাবে হচ্ছে কাজ করে, সে দৃষ্টি ফিরিয়ে নিল না, সে তাকায় তাকায় দেখলো পুরো বিষয়টা। ওকে, 11 নাম্বার পার্টে হচ্ছে আমরা চলে যাব, ঠিক আছে। আলো মরে আসছে মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো এখন এই জায়গাতে মনে করো যে এখানে আমাদের মেজর এজাজ মানে একটা কথা বললো, যে মানে এটাকে ইন্ডিকেট করছিল যে হচ্ছে তোমার দেশ বলে, মানে তোমার দেশ বলে বা হচ্ছে ধরো ওয়েদার বা কিছু একটা ওইখানে পরিবেশের উপর ডিপেন্ড করে, মানে মেজর এজাজ রফিককে তোমার দেশে হচ্ছে এই জিনিসগুলো হয়, তোমার দেশে এই জিনিসগুলো হচ্ছে দেখা যায়, পরিবেশের ব্যাপারে বলতেছে, মানে এটা হচ্ছে তোমার দেশ কথাটাকে উল্লেখ করে বলছিল। তো রফিক পরে বলছে যে স্যার তোমার দেশ কেন বললেন, কারণ দেশ তো এটা আপনারও, তাই না, মানে এটা সে বলে নাই, বাট বলছে আপনি তোমার দেশ কেন বললেন। তো তখন মেজর এজাজ কোনো একটা জিনিস রিপ্লাই দিতে গিয়েও, কিছু একটা বলতে গিয়েও হচ্ছে আসলে বলে নাই, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইছিল, মানে এরকম চোখ বাঁকা করে এরকম ভাবে তাকাইছিল তীক্ষ্ণ দৃষ্টিতে, ঠিক আছে, সরু করে চোখ তাকাইছিল, বাট হচ্ছে কিছু বলে নাই। তো তখন আসলে মেজর এজাজ বুঝতে পারলো যে রফিকের মনের মধ্যে কিছু একটা চলতেছে, রফিকের দেশের মানুষই তো এরা, তাই না, যাদেরকে মারতেছে। তো তখন মেজর এজাজ বলল রফিককে যে দেখো রফিক, আমরা আসলে একটা যুদ্ধের সিচুয়েশনে আছি, ঠিক আছে, এখানে সার্ভাইভাল বা বেঁচে থাকাটা, এই যে দেখো এই জায়গায় তোমাদেরকে বলে দিছি যে এই জায়গাতে হচ্ছে তোমার সার্ভাইভালটাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। আচ্ছা সার্ভাইভাল কি এই জায়গাতে ছিল নাকি অন্য জায়গাতে, আচ্ছা সার্ভাইভাল পরে, এটা আমি আসলে আগে বলে ফেলতেছি। দেখো তো তখন হচ্ছে মানে মেজর এজাজ রফিককে বলছে যে দেখো, অন্যকে পায়ের নিচে রাখার যে আকাঙ্ক্ষা, মানে আরেকটা মানুষকে আমি কন্ট্রোল করতেছি, আরেকটা মানুষের জীবন আমার হাতের উপর ডিপেন্ড করে, এই জিনিসটা না আসলে মানুষের ইনস্টিংক্টের মধ্যে আছে, এই জিনিসটা মানুষের ভালো লাগে। মানে মেজর এজাজ বলতেছে এই জিনিসটা মানুষের ইনস্টিংক্টের মধ্যে আছে। ইনস্টিংক্ট মানে হচ্ছে আমাদের ভিতর থেকে যে জিনিসগুলো আসে, মানে অন্য একটা মানুষকে কন্ট্রোল করা, তাকে দমিয়ে রাখা, তাকে পায়ের নিচে রাখা, এটা হচ্ছে মানুষের ভাল লাগে, এটা হচ্ছে এই
অন্যকে পায়ের নিচে রাখার আকাঙ্ক্ষা এটা মানুষের ইনস্টিংক্টের মধ্যে আছে, মানে সে নিজের কাজটাকে হচ্ছে জাস্টিফাই করার চেষ্টা করতেছে। মানে সে এর আগে হচ্ছে তোমার মানে আমাদের রফিককে বলতেছিল যে আমি যদি এই দুইটা মানুষকে মারি, মানে মনা এবং হচ্ছে বীরুকে যদি মারি, এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে, ঠিক আছে? কিসের এক্সাম্পল? আমাদের নৃশংসতার উদাহরণ হয়ে থাকবে, যাতে মানুষজন হচ্ছে মিলিটারির কথা শুনলেই ভয়ে প্রস্রাব করে দেয়, গর্ভবতী মেয়েদের গর্ভপাত হয়ে যায়। গর্ভপাত বলতে কি আসলে মনে করো যে গর্ভের যেই মানে সন্তান আছে সেই সন্তানটা মনে করো যে বের হয়ে যাবে, বা হচ্ছে মনে করো এটাকে পানি ছেড়ে দেওয়া বলা হয়, ঠিক আছে? এরকম টাইপের কিছু মিন করে, মানে ক্ষতি হবে এরকম কিছু মিন করতেছে, মানে ভয়ে যাতে মানুষের হচ্ছে এরকম হয়, এই কথাটা হচ্ছে সে জাহির করতে চেয়েছিল, মানে যাতে মানুষ, গ্রামের মানুষ ভয় পায় এবং ভয় পেয়ে তাকে যেই যেই তথ্য সে চায় সেই তথ্যটা তাকে দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের কার, মানে এই যে মেজর এজাজের চিন্তা ভাবনা হচ্ছে তোমার ছিল। তো সে তারপর ওই কথা থেকে বলে যে দেখো তুমি হুদাই আমার সাথে এমন করতেছো রফিক, বাট মানুষকে পায়ের নিচে কন্ট্রোল করার যে মজা এটা সবার মধ্যেই আছে। পরে রফিক বলে যে না, ব্যাপারটা এরকম না। রফিক আসলে তখন থেকে, এর আগে থেকে হচ্ছে মেজরের সাথে ডিসঅ্যাগ্রি করা শুরু করে, মানে দ্বিমত পোষণ করা শুরু করে। তারপর আবার যখন হচ্ছে তোমার ওই যে মীর আলীর বাড়ির সামনে দিয়ে, মানে বদিদের বাড়ির সামনে দিয়ে হচ্ছে মেজর এবং রফিক যাচ্ছিল, তখন মীর আলী আবার জিজ্ঞাসা করে যে ক্যাডা যায়, ঠিক আছে, ক্যাডা যায়। তো তখন হচ্ছে আমাদের মানে হচ্ছে যে মেজর সে খুবই কৌতূহলী হয়ে যায়, ঠিক আছে, যে এই লোকটা আসলে কে। তখন রফিক বলে যে স্যার এই লোকটা হচ্ছে অন্ধ, ঠিক আছে, এবং এই লোকটা চোখে দেখতে পারে না। তখন হচ্ছে দেখা যায় কি আসলে মেজর এজাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে গেছে। তো রফিক গিয়ে হচ্ছে মীর আলীকে বলে যে চাচা আমি রফিক, আপনি হচ্ছে ঘরের ভিতরে যান। তো সে রফিককে জিজ্ঞাসা করে যে তুমি কোন গ্রামের, তোমার পরিচয় কি, বাট রফিক কিছু হচ্ছে বলে না। তো তখন মেজর এজাজ রফিককে বলে যে তুমি এই অন্ধ লোকটাকে গিয়ে বলো যে সে হচ্ছে কমান্ডিং অফিসার, মানে এই যে দেখো কমান্ডিং অফিসার 58th ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, ঠিক আছে, মানে এটাকে আমি বলতে পারি যে কমান্ডিং অফিসার, ঠিক আছে, 58তম পদাতিক ব্যাটালিয়ন। পদাতিক মানে হচ্ছে ইনফ্যান্ট্রির বাংলা হচ্ছে পদাতিক, মানে আর্মির ভিতরে কিছু হচ্ছে গ্রুপ বা কোর থাকে, বুঝছো? মনে করো ইনফ্যান্ট্রি, আর্টিলারি, ঠিক আছে, ইঞ্জিনিয়ার্স, এরকম কিছু হচ্ছে কোর থাকে। যেরকম মনে করো এক একটা ভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে না, এক একজন এক একটা জিনিস নিয়ে হচ্ছে কাজ করে, সেরকম আর্মিতে বিভিন্ন ধরনের কোর থাকে, এটা হচ্ছে তোমার ইনফ্যান্ট্রি। তো সে এরকম একটা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের হচ্ছে সিও, মানে কমান্ডিং অফিসার, মানে লিডার আর কি। এটা হচ্ছে গিয়ে বলতেছে কাকে? ওই তোমার মীর আলীকে। বাট এটা হচ্ছে তোমার মনে করো যে আমাদের রফিক বলতে চায় নাকি কি দরকার বলার, দরকার নাই তো কোনো। সে বলতেছে চাচা আপনি ভিতরে যান, আপনি ঘরের ভিতরে যান, বাইরে থেকেন না। তারপরে হচ্ছে আবার তোমার হচ্ছে মেজর এজাজ আমাদের রফিককে বলে যে তুমি হচ্ছে এই লোকটাকে গিয়ে বলো যে মেজর এজাজ এরকম এরকম সে হচ্ছে আপনাকে সালাম জানাইছে। বাট রফিক হচ্ছে সেই জিনিসটা হচ্ছে বলে নাই, কিছুই বললো না। ওকে, তো এখন এইরকম একটা মনে করো যে মানে জিনিসটা আসলে কি জন্য আসছে, জিনিসটা আসলে কোন জায়গা থেকে আসছে, মানে আমাদের মেজর এজাজ পরে রফিককে জিজ্ঞাসা করতেছিল রফিক তোমার কি একবারও আগ্রহ জাগলো না যে কেন আমি এই লোকটা, অন্ধ লোকটাকে হচ্ছে সালাম দেওয়ার জন্য তোমাকে বললাম? রফিক কিছু হয়তো বলে নাই ওই সময়, বাট তখন মেজর এজাজ এই তথ্যটা দেয় যে আমার বাবা যে হচ্ছে রেশোবা গ্রামে থাকে, তার বাবা হচ্ছে এরকম অন্ধ, এরকম যেমন হচ্ছে মীর আলী রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে জিজ্ঞেস করে যে ক্যাডা যায়, ঠিক আছে, তো তার বাবাও মানে হচ্ছে মেজর এজাজের বাবা যে রেশোবা গ্রামে থাকে, যে অন্ধ, সেও হচ্ছে এরকম রাস্তা দিয়ে মানুষ হেঁটে গেলে মানুষকে জিজ্ঞাসা করে যে কে যায় বা কন, এরকম কিছু। তো এটা থেকে হচ্ছে এই অন্ধ লোকটা মানে মীর আলীকে দেখে আমাদের মেজর এজাজের আগ্রহটা এত বেড়ে গেছিল। তো বাবার কথা সে হয়েছে বলছে, এখানে বাঁকা লিখে ফেলছে, এটা বাবা হবে, কি হবে, এটা হচ্ছে তোমার বাবা হবে এই জায়গাতে। তো এখন সে আর কি বলতেছিল যে পৃথিবীর সব জায়গার মানুষ হচ্ছে সেম, ঠিক আছে, তো পৃথিবীর সব জায়গার মানুষ সেম, এটা কে বলতেছে? মেজর এজাজ। কারণ তার কাছে মনে হয় সার্ভাইভাল মানে বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে সে পাকিস্তানিদের এই কাজটাকে হচ্ছে তোমার মনে করো যে ঠিক এটা জাহির করার চেষ্টা করতেছে, বলতেছে দেখো আমরা যেটা করতেছি, পাকিস্তানিরা যেটা মিলিটারি যেটা করতেছি তোমার দেশের মানুষের সাথে, এটা আমরা নিজেরা বেঁচে থাকার জন্য করতেছি। এটা রফিককে বলে যে দেখো রফিক, ব্যাপারটা যদি উল্টা হইতো, যে ধরো আমি হচ্ছে এখন পাকিস্তানে আর তোমরা হচ্ছে গিয়ে আমাদেরকে অ্যাটাক করছো, তখন কি তোমাদের দেশের মানুষ আমাদের সাথে এমন করতো না? আমরা এখন তোমাদের সাথে যেরকম করতেছি তোমার দেশের মানুষ কি এরকম করতো না? তখন রফিক অ্যান্সার দেয় যে না, পৃথিবীর সব জায়গার মানুষ এমন না, আপনারা যা করতেছেন আমার দেশের মানুষ হচ্ছে এমন করতো না। তো এই কথার মধ্যেই তারা হচ্ছে নীলু সেনের বাসার কাছে হচ্ছে চলে আসলো। নীলু সেনের বাসার কাছে যখন চলে আসলো তখন রফিক হচ্ছে হাত দিয়ে দেখালো ওই দিকে যে এরা এখনো ডেড বডিটা সরায় নাই। তো এরা যখন বললো তখন মেজর এজাজ দেখলো যে দরজার পাশে একজন বুড়ো মতো লোকের মৃতদেহ পড়ে আছে, যে হচ্ছে আমাদের নীলু সেন, মানে তার লাশটা এখনো হচ্ছে সরানো হয় নাই। ওকে,
তো তারপরে সে জিজ্ঞাসা করলো যে কেন, এর কি কোনো মানুষজন নাই, এর আপনজন নাই? বলছে যে তার একজন ছেলে বা হচ্ছে ভাগ্নের মতো কি একজন ছিল যাকে হচ্ছে পাওয়া যাচ্ছে না। ওকে, তো তখন সে বলল যে আরে এরকম একটা অবাক কাহিনী, মানে এত বড় একটা বাড়ি বাট এখানে মাত্র 2জন মানুষ থাকে। তখন রফিক হচ্ছে বলল যে এখন একটা থাকে। মানে এই কথাটা সে তার রাগ এবং হচ্ছে ঘৃণা থেকে বলছে যে এখন একটা থাকে। এতদিন 2টা ছিল, এতক্ষণ 2টা ছিল, বাট এখন একজন। তো তখন আসলে মেজর এজাজ বলে যে রফিকের ভিতরে হচ্ছে কিছু একটা চলতেছে, মানে রফিকের সাথে আসলে মেজর এজাজের সম্পর্কটা আসলে কিভাবে হয়েছে এটা আমরা জানি না, বাট আমরা যতটুকু বুঝছি মেজর এজাজ রফিককে বিশ্বাস করার চেষ্টা করে এবং রফিককে খুবই ইম্পর্টেন্ট মনে করে। তো তুমি কিছু বলার চেষ্টা করছো, এটা হচ্ছে রফিককে মেজর এজাজ বলে যে তুমি হয়তো রফিক আমাকে কিছু তুমি বলার বা বোঝানোর চেষ্টা করতেছো, আমি ব্যাপারটা বুঝতেছি। তো তারপরে কালী মন্দিরের কাছে চলে আসে। কোন মন্দিরের কাছে চলে আসে? কালী মন্দির, মানে ওই যে কালী মন্দিরের চাতালে হচ্ছে তোমার আমাদের যে বুড়ি, চিত্রা বুড়ি হচ্ছে থাকতো, সেই কালী মন্দিরের কাছে হচ্ছে চলে আসে। তো তারপরে মেজর এজাজ খুবই আগ্রহী হয়ে ওঠে যে তার কাছে মনে হয় যে সে কালী মন্দির দেখতে চায়, সে কখনো মন্দির দেখে নাই, পাকিস্তানে তো আর মন্দির নাই, তাই না? তো সে রফিককে বলে যে চলো আমরা মন্দিরটা দেখি, বাট রফিক মানা করতেছিল যে আপনি মন্দির দেখে কি করবেন। পরে বলছে যে না চলো আমি হচ্ছে দেখি। তো যাওয়ার পরে সে হচ্ছে কালী, মনে করো যে কালী কালী কালীর মূর্তি দেখলো, দেবী কালীর মূর্তি দেখলো, বললো যে তোমাদের মন্দির দেখার হচ্ছে আমার ইচ্ছা ছিল, ঠিক আছে, তোমাদের এই মানে হচ্ছে মূর্তি দেখার হচ্ছে আমার ইচ্ছা ছিল, এরকম একটা কথা বলছিল। তো তখন আসলে রফিক বলে যে স্যার আমি তো মুসলমান, তোমাদের বইলেন না, ঠিক আছে, আমি তো আর মূর্তি পূজা করি না, এটা সে বুঝাইছে। তো তখন আসলে এই মানে আমাদের মেজর এজাজ তার মনের কথাটা বলল যে আমি তো বলছি, কারণ হচ্ছে তোমরা তো আসলে 75%, 75 ভাগ হচ্ছে হিন্দু, মানে 75 ভাগ জনসংখ্যা হিন্দু না, বলতেছে তোমরা মুসলমান হইলেও তোমরা 75% ভিতরে ভিতরে হিন্দু। তো বলছে তুমি যদি এখন মন্দিরের ভিতর ঢুকে রফিক তুমি যদি এই মানে মূর্তির হচ্ছে পূজাও করো, আমি অবাক হব না, আমি তোমাকে আটকাবো না। বুঝতেছো? মানে পাকিস্তানিদের আসলে আমাদের নিয়ে কি ধরনের চিন্তা ছিল, পাকিস্তানিদের আসলে আমাদের নিয়ে কি পরিমাণ হচ্ছে হেট্রেট ছিল। এই যে তোমাদের একটু আগে বললাম না যে তারা মনে করতো আমরা আসলে ম্যাক্সিমাম ভিতরে ভিতরে সবাই হিন্দু, আমরা পিওর মুসলমান না। এটা কিন্তু পাকিস্তানিদের চিন্তা ছিল যে আসলে বাংলাদেশের মুসলমানরা নাকি পিওর মুসলমানরা, আমরা হচ্ছে হিন্দু আনি মুসলমান, কারণ আমরা নজরুলের গান শুনি, ঠিক আছে, আমরা বিভিন্ন হচ্ছে হিন্দু কবি, তারপর হচ্ছে লেখকের হচ্ছে কবিতা পড়ি, গান গাই, এগুলোর জন্য হচ্ছে আমাদের সংস্কৃতি, আমরা শাড়ি পরি, তাই নাকি আমরা হিন্দু, ব্যাপারটা হচ্ছে এরকম। বাংলায় কথা বলি, বাংলা আসলে মনে করো তারা মনে করতো যে বাংলা পবিত্র না, মুসলমানদের ভাষা হইতে পারে না, যেই জন্য আমাদের ভাষা আন্দোলন হয়েছিল। তো বলতেছে যে তুমি তো আসলে 75%ই হচ্ছে হিন্দু, তো আমি আসলে অবাক হতাম না। তখন সে হচ্ছে ওই দেবী কালীর মূর্তি দেখি হচ্ছে ওটাকে মনে করো যে হাস্যরসিকতা করে ওটাকে নিয়ে, বলে যে দেবী কালীর তো 4টা হাত, আমি মনে করো যে কোনো ধর্মের এগেন্সে না, আমি সব ধর্মকেই সম্মান করি, সব ধর্মই হচ্ছে শান্তিতে সহাবস্থানে থাকুক, আমি এটা বিশ্বাস করি। এই জন্য আমি বলতেছি যে দেবী কালীর ধরো 4টা হাত। বাট সে বললো যে এই 4টা হাত দেখে তো মনে হচ্ছে এই মহিলাটা আসলে মাকড়সা, স্পাইডার। তো সে কি করলো, মক করলো, এটা কি আমাদের করা উচিত? কোনো ধর্মেরই করা উচিত না, আমিও করতাম না, তুমিও করতে না। যত আমরা ভালোই মুসলিম হই না কেন, আমাদেরকে কখনোই বলা হয় না যে তুমি অন্য ধর্মকে হচ্ছে অসম্মান করো, ঠিক আছে? আমরা যদি গিয়ে হচ্ছে এগুলা করি তখন হচ্ছে আমাকে তুমি ফিরাতে পারবে। আমি যদি গিয়ে এখন মূর্তি পূজা শুরু করি, তোমার দায়িত্ব অ্যাজ আ মুসলিম আমাকে হচ্ছে ফিরানো, যে ভাই একটু ভেবে ভেবে কইরেন ভাই কি করতেছেন এগুলা। বাট একজন হিন্দু তার ধর্ম পালন করতেছে, এটা নিয়ে তো আমাদের কিছু বলা উচিত না কখনোই। বাট মেজর এজাজ বলতেছে যে দেখলে মাকড়সার মতো লাগে, কি পরিমাণ খারাপ একটা কথা, ফালতু একটা কথা, তাই না? তো এই যে দেখো এখানে সে যখন কালী মন্দিরটা হচ্ছে অবজার্ভ করলো তখন দেখা গেল যে ঝড় উঠতেছে, তখন বারবার হচ্ছে রফিক বলতেছিল যে স্যার ঝড় আসবে, চলেন চলে যাই, ঝড় উঠতেছে চলেন হচ্ছে আমরা চলে যাই, আমরা এই জায়গায় না থাকি। বাট মেজর এজাজ ওখানে থেকে গেছে, তার মনে একটা খটকা ছিল। তো সে বলল যে রফিক এই কালীর মূর্তির পিছনে একজন লুকায় আছে। রফিক তখন বুঝলো যে আসলে বলাই ধরা পড়ে গেছে। তো তখন সে রফিককে বলল যে রফিক আমার আগে তো তুমি বুঝতে পারছো যেটার পিছনে হচ্ছে এই মূর্তির পিছনে একজন লোক লুকায় আছে, তুমি তো আমাকে বলো নাই। মানে বুঝতেছো রফিক আসলে কাদের সাইডে? তোমরা কি জিনিসটা ফিল করতেছো যে আমাদের রফিক আসলে কাদের সাইডে কাজ করতেছে? এখন তোমরা বললা যে ভাই নীলু সেনকে মারছে, রফিক তো আটকায় নাই, এই যে কৈবর্ত যে মারছে রফিক তো আটকায় নাই, রফিক তো আর নিজেকে ধরা দিতে পারবে না ভাই। রফিক যদি আসলে মুক্তি বাহিনীর পক্ষে থাকে, সে যদি নিজের নিজের পরিচয়টাই হচ্ছে প্রকাশ করে দেয়, তাহলে তো আসলে তার বড় যে স্বার্থটা, সেই স্বার্থটা কি, তার বড় টার্গেট বা বড় মিশনটা হচ্ছে এই জংলার মাঠ, এই জঙ্গলের ভিতরে অনেক মুক্তিযোদ্ধা হচ্ছে তোমার আশ্রয় নিয়ে আছে, অনেক মুক্তিযোদ্ধা হচ্ছে আটকে আছে, তারা যাতে এই পাকিস্তানি মিলিটারির কাছে ধরা না পড়ে যায়, এটা তোমার হচ্ছে শিওর করাটা হচ্ছে আমাদের যেই হচ্ছে রফিক, সেই রফিকের হচ্ছে মিশন বা রফিকের হচ্ছে তোমার কাজ। তো দেখো এই জায়গাতে কোন জায়গায় ছিলাম, যে এখানে মনে করো যে এই কথাগুলো বলা হচ্ছে।
তো বলে রফিক তো তুমি তো আগেই জানতা। তখন বলাইকে হচ্ছে ডাকা হলো, ঠিক আছে। বলাই হচ্ছে কাঁপতেছিল মূর্তির পিছনে, বাট বের হচ্ছিল না, ঠিক আছে। বলাই হচ্ছে কাঁপতেছিল মূর্তির পেছনে, বাট বলাই হচ্ছে তোমার বের হচ্ছিল না। তো এখন এই জায়গাতে দেখো, মনে করো আমাদের মেজর এজাজ আবার মজা করতেছে, বলতেছে যে সে কি ভাবতেছে মানে কালী মূর্তির পিছনে লুকায় থাকলে তার মা কালী বা হচ্ছে তার যেই হচ্ছে তোমার মানে দেবী কালী তাকে হচ্ছে রক্ষা করবে। তখন হচ্ছে তোমার আমাদের হচ্ছে মানে যে হচ্ছে রফিক রফিক বলে যে স্যার আসলে আপনি যদি তাকে মেরে ফেলতে চান, আপনি যদি তাকে মেরে ফেলেন তাহলে হচ্ছে তাকে তার দেবী রক্ষা করতে পারবে না, ঠিক আছে। যেমন সে বলল যে অনেক মানুষ আছে যে মানুষগুলো হচ্ছে মুসলমান মানুষ যারা হচ্ছে মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছিল, আপনারা তাদেরকে মসজিদ থেকে টেনে বের করে হচ্ছে মেরে ফেলছেন, আল্লাহ তাদেরকে রক্ষা করতে পারে নাই। তো পরে হচ্ছে মেজর এজাজ বললো যে তুমি আসলে কি বোঝানোর চেষ্টা করতেছো বলো তো। তখন রফিক বলল যে স্যার আপনি যদি ইচ্ছা করেন আপনি বলাইকে মেরে ফেলবেন তাহলে হচ্ছে তার দেবী তাকে রক্ষা করতে পারবে না, এটাই হচ্ছে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তো তারপরে হচ্ছে ঝড় উঠলো, এবং আসলে পাকিস্তানে এরকম হচ্ছে কালবৈশাখী ঝড়ের মতো হচ্ছে উদ্যম ঝড় হচ্ছে দেখা যায় না, বুঝতে পারছো। তো তখন হচ্ছে আসলে আমাদের মেজর এজাজ বাইরে চলে আসলো, এসে দেখলো যে ঝড় উঠতেছে, এবং সে খুবই এক্সাইটেড হয়ে গেল, আরে ঝড় উঠতেছে কি সুন্দর, সে বলে ফেললো বিউটিফুল। সে টোটাল 2বার বিউটিফুল বলছিল ঝড় দেখে, যে ওয়াও কি বিউটিফুল তোমার দেশের ঝড়, ব্যাপারটা হচ্ছে এমন। তো তারপরে সে দেখলো যে সামনে মাঠ আছে, মাঠের পরেই হচ্ছে জঙ্গলার মাঠ, মানে জঙ্গল শুরু হয়ে যায়। সে দেখতে পেল নিজাম, নিজামের গায়ে কোনো কাপড় নাই, নিজাম হচ্ছে দৌড়ে দৌড়ে জঙ্গলার মাঠের দিকে হচ্ছে যাচ্ছে। তো তখন মনে করো যে মানে আমাদের মেজর এজাজ জিজ্ঞেস করলো যে এই লোকটা ওই দিকে কেন যাচ্ছে, লোকটা কে। পরে আমাদের যে হচ্ছে রফিক রফিক বললো যে এ হচ্ছে পাগল, আর এই জন্য তার গায়ে কোনো জামা কাপড় নাই, বোঝালো আর কি, এই জন্য সে হচ্ছে জঙ্গলের দিকে তোমার যাচ্ছে এই বৃষ্টির মধ্যে, ঠিক আছে। তো সে বলল যে দেখেন স্যার পাগলরা আসলে হচ্ছে বন জঙ্গল খুব পছন্দ করে, পাগলরা আসলে খুব বন জঙ্গল খুব পছন্দ করে, কারণ তারা মানুষের থেকে হচ্ছে গাছপালাকে বেশি প্রায়োরিটি দেয়, এরকম একটা কথা ছিল রফিকের। মানে রফিক আসলে হচ্ছে এই ব্যাপারটা ইগনোর করার চেষ্টা করতেছিল, মানে যাতে হচ্ছে আমাদের মেজর এজাজ ব্যাপারটাকে ইগনোর করে বা মনে করে যে আসলেই হচ্ছে এই নিজাম হচ্ছে পাগল, যেটা আমরা জানি এখন পর্যন্ত জানি নিজাম হচ্ছে পাগল। আর এই নিজামকে যাতে কোনোভাবে সন্দেহ না করে জঙ্গলের দিকে যেতে দেখে, এই জন্য হচ্ছে রফিক টপিকটাকে ঘোরানোর চেষ্টা করতেছিল। তো পরে মেজর এজাজকে যখন রফিক বলল যে পাগলরা হচ্ছে বন জঙ্গল খুব পছন্দ করে, তখন মেজর মেজর এই এজাজ জিজ্ঞেস করলো যে রফিক তুমি কতটুকু পড়াশোনা করছো। তখন রফিক বলে যে স্যার আমি তো বিএ পর্যন্ত পড়াশোনা করছি। বিএ মানে হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, মানে হচ্ছে অনার্স কমপ্লিট আর কি, যে মনে করো যে ভার্সিটি কমপ্লিট হয়ে গেছে এরকম একটা অবস্থা। তো তখন সে রফিককে বললো রফিক তুমি মাঝে মধ্যে ফিলোসফারদের মতো হচ্ছে কথা বলো। ফিলোসফার মানে হচ্ছে দার্শনিক, মানে দার্শনিকরা যেরকম মনে করো যে জ্ঞানের কথাবার্তা বলে না, জীবন এরকম, জীবন এভাবে চলা উচিত, মানে সুন্দর কথা। ধরো দার্শনিকরা এমন সব কথা বলে যেটা নর্মালি হচ্ছে আমরা চিন্তা করি না, দার্শনিকরা এমন এমন কথা বলে যেটা হচ্ছে নর্মালি আমরা কখনো চিন্তা করি না, বাট দার্শনিকদের মাথায় বা ফিলোসফারদের মাথায় হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আসে। তো এটা একটা কমেন্ট করলো, মানে মেজর এজাজ একটু অন্যরকম মানুষ তোমরা জানোই। তো এখন আবার হচ্ছে তোমার ইয়া বলে রফিক বলে যে স্যার আসলে এখানে মানে ফিলোসফার হওয়ার কিছু নাই, মানুষের চেয়ে আসলে পাগলরা গাছকে বন্ধু মানে মনে করে হচ্ছে বেশি, তাই হচ্ছে আসলে আমাদের মানে আমাদের যে হচ্ছে নিজাম পাগল সে হচ্ছে জঙ্গলের দিকে যাচ্ছে। তখন আমাদের মেজর একটা কথা বলে, দেখো জর্জ বার্নার্ড শ, ইনি একজন ব্যক্তি, যেই ব্যক্তি হচ্ছে বলেছেন যারা হচ্ছে আর্মি অফিসার বা মিলিটারি এদের 10 জনের মধ্যে 9 জনই হচ্ছে বোকা। মানে জর্জ বার্নার্ড শ বলছে যে 10 জনের মধ্যে 9 জন বোকা, আর আরেকজন হচ্ছে তোমার রাম বোকা, মানে সবচাইতে বড় বোকা। আরেকজন হচ্ছে রাম বোকা, মানে সবচাইতে বড় বোকা হচ্ছে আরেকজন। এই কথাটা কেন বললো, কারণ সে হচ্ছে আসলে রফিককে ডাউট দিতেছিল যে রফিক তুমি কি আসলে আমাকে বোকা বানাচ্ছ, বলদ বানাচ্ছ, আমি তো তোমাকে সন্দেহ করতেছি। মানে সে কিন্তু রফিককে সন্দেহ করার মতো অলরেডি অনেক কিছু পেয়ে গেছে তার হাতে। যেমন হচ্ছে রফিক ওই যে বিরুকে মারার পক্ষে ছিল না, ঠিক আছে। রফিক তারপরে হচ্ছে ওই যে তোমার মীর আলীকে বারবার ঘরের ভিতর চলে যেতে বলতেছিল, কারণ কি সে মীর আলীর সাথে কোনো খারাপ কিছু হোক এটা চাচ্ছিল না। যখন হচ্ছে তোমার বলাইকে মানে ধরে ফেলছে যে মূর্তির পিছনে বলাই লুকায় আছে, তখন ব্যাপারটাকে হচ্ছে রফিক ফার্স্টে খেয়াল করছিল যে এখানে বলাই লুকায় আছে, তাও বলে নাই। তো ততক্ষণে হচ্ছে আসলে আমাদের মেজর সাহেব বলাইয়ের কথা ভুলে গেছে, ঝড় দেখে বলাইয়ের কথা হচ্ছে তোমার ভুলে গেছে, ঠিক আছে। তো এখন এই জায়গাতে মনে করো যে রাম বোকার যে কথাটা বলছে, যে বলতেছে দেখো রফিক তুমি কি আমাকে বোকা বানাচ্ছ,
এটার কি প্রমাণ আছে যে এই নিজাম যে পাগল এ আসলে মিলিটারিকে বা হচ্ছে তোমার মুক্তিবাহিনীকে খবর দিতে যাচ্ছে না, এটার কোনো গ্যারান্টি আছে? তখন বলল যে এই লোকটা স্যার আসলেই পাগল। মানে রফিক তখনও নিজামকে পাগল বোঝানোর চেষ্টা করেছে যাতে কোনোভাবেই নিজামের উপরে আমাদের মেজরের কোনো সন্দেহ না আসে, কারণ যদি সন্দেহ আসে তাহলে খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হয়ে যাবে এই জিনিসটা হচ্ছে আমরা আস্তে আস্তে এরপরেই দেখব। তো মিলিটারি আশায় অত্যন্ত খুশি, মানে বলতেছে কি, যখন জিজ্ঞাসা করা হলো রফিককে যে রফিক তুমি কিভাবে শিওর হইলা যে এই লোকটা পাগল, তখন রফিক বলে যে মিলিটারি যে আসছে গ্রামে, সব মানুষ হচ্ছে ভয় পেয়ে গেছে, মানুষজন রাস্তাঘাটে বেরোচ্ছে না, ঠিক আছে। আর এই নিজাম হচ্ছে মিলিটারি আসছে এই সংবাদে অনেক খুশি হয়েছে, সে হচ্ছে আনন্দিত। তো বুঝেন, সে যদি পাগল না হয়, গ্রামে মিলিটারি আসছে এবং মানুষকে মেরে ফেলতেছে, সে আনন্দিত কেন হবে? এই জিনিসটা হচ্ছে সে লজিক দিছে। তারপরে বৃষ্টি শুরু হলো। মেজর এজাজও এটা নিয়ে বেশি একটা কথা বললো না। বৃষ্টি শুরু হলো, ওই অবস্থায় তারা হচ্ছে স্কুল ঘরের দিকে যাওয়া শুরু করলো। মেজর এজাজ বৃষ্টির মধ্যেই যাওয়া শুরু করলো, সে বৃষ্টি হচ্ছে গ্রাহ্য করলো না, মানে কি বৃষ্টিকে পাত্তা দিল না, হচ্ছে হোক, সমস্যা নাই। তো ঝড় ওঠার পর বৃষ্টি হচ্ছে, মনে করো ঝড় উঠছে, বৃষ্টি নামলো, ঝড় তো উঠছে আগে, তারপর আস্তে আস্তে বৃষ্টি নামলো। 30 মিনিট হচ্ছে ঝড় স্থায়ী হয়েছিল, 30 মিনিটসের মতো হচ্ছে আমাদের ঝড় হয়েছিল, ঠিক আছে। তো ওই ঝড়ে আসলে মীর আলীর বাড়ির অবস্থাটা কি তোমাদের বলি। মীর আলীর ঘরটা তো টিন দিয়ে তৈরি, মানে বদির ঘরটা তো টিন দিয়ে তৈরি। তো এই টিনের চালটা হচ্ছে ঝড়ের বাতাসে উড়ে গেছে, মানে উপর দিয়ে পানি পড়তেছে। আর আছে তাদের একটা গোয়াল ঘর, সেই গোয়াল ঘরে গিয়ে তারা আশ্রয় নিতে পারতেছে না, কারণ গোয়াল ঘর অত স্ট্রংভাবে কেউ তৈরি করে না, তো গোয়াল ঘর একটু দুর্বলই হয়। তো তারা ভাবতেছে যদি এখন তারা গোয়াল ঘরে গিয়ে আশ্রয় নেয়, মানে অনুফা, তার মেয়ে এবং হচ্ছে মীর আলী, তো তারা যদি গোয়াল ঘরে গিয়ে আশ্রয় নেয় তাহলে তো গোয়াল ঘরের ছাদ ভেঙে পড়তে পারে তাদের মাথার উপরে, তাহলে আরো ক্ষয়ক্ষতি বেশি হবে, তাই না? তো টিনের চাল, গোয়াল ঘরে তারা যাবে কিনা বুঝতেছে না, উপর দিয়ে পানি পড়তেছে, তাদের অবস্থা খুবই খারাপ। এদিক দিয়ে হচ্ছে মীর আলীর ক্ষুধাও লাগছে, আর তার ছেলের বউ আর নাতি সে চোখেও দেখতে পারে না, তো সে খালি ডাকতেছে যে বদি রে, ঠিক আছে, বদি, বদি রে, ঠিক আছে, মানে বাপ, মানে ছেলেকে ডাকতেছে বাবা আয় আয় আয়, বিপদে আছি আমরা। মানে বুঝো কি একটা অসহায় অবস্থায় একটা বুড়া মানুষ, পেটে ভাত নাই, চোখে দেখে না, ছেলেটা কই আছে তাও জানে না, শরীরে যন্ত্রণা হচ্ছে, ক্ষুধার যন্ত্রণা হচ্ছে, উপরে ছাদ উড়ে গেছে, কি করবে? ছেলেকে ডাকতেছে বদি, বদি রে আয়, বদিউজ্জামান আয়। তার ছেলে যে ওইখানে ডোবাতে দাঁড়ায় আছে, এটা কি সে জানে? বদির শেষ পরিণতি কি হয়েছিল সেটা হয়তো আমরা জানবো না, বাট তার অবস্থাটা খুবই করুণ ছিল, ঠিক আছে। দেখো সারাটা দিন, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানির মধ্যে দাঁড়ানো, একবার দাঁড়ানো, নড়তে চড়তে পারে না, শব্দ করতে পারে না, তৃষ্ণা, ক্ষুধা, চোখ লাল হয়ে গেছে জবা ফুলের মতো, জবা ফুল যেরকম লাল না, সেরকম জবা ফুলের মতো হচ্ছে তার চোখ দুটো লাল হয়ে গেছে। কার? বদির। একটা শিয়াল আসছিল, তাকে দেখে গেছে, ঠিক আছে, শিয়ালটা আসছিল, ঠিক আছে, ততক্ষণে হয়তো আমাদের ওই গিরগিটিটা চলে গেছে, গিরগিটি আর নাই, ঠিক আছে। তো এরপরে একটা কাহিনী দেখব যে মসজিদে হচ্ছে আসলে রাতের বেলা নামাজ পড়ার জন্য 4-5 জন মানুষ গেছিল মসজিদে নামাজ পড়ার জন্য, তারপরে আবার তারা হচ্ছে ভয় পেয়ে চলে আসছে। ফেরার পথে তাদের কাছে মনে হয়েছে যে এরকম অবস্থায় যদি আমরা নামাজ না পড়ে চলে যাই, তখন তো মানুষজনের মনে হচ্ছে ধর্মভীরুতা অনেক বেশি ছিল, ধর্মকে লজিক্যালি না বুঝে আমরা ভয়ের দিক থেকে বুঝতাম। তো ভাবছে যে এরকম 4-5 জন ভাবছে যে আমরা যদি এই অবস্থায় নামাজ না পড়ে চলে যাই তাহলে তো আল্লাহর গজব পড়তে পারে এরকম একটা সিচুয়েশনে, ঠিক আছে। কৈবর্ত পাড়ায় মানুষজন কাঁদতেছে, ঠিক আছে, কৈবর্তরা কাটতেছে, গ্রামের কোথাও কোনো জায়গায় বাতি জ্বলতেছে না, মানুষজন ভয়ে শেষ। এর আগে হচ্ছে প্রথম পর্বের একটা কথা ছিল যে ধান কাটার সময় ছিল, বুঝছো, মানে ফসল তোলার সময় ছিল, বাট ওই দিন হয়তো কেউ আর ফসল তুলতে বের হবে না, এটা হচ্ছে হুমায়ুন আহমেদ বলে দিচ্ছে, কারণ মানুষ ভয়ে আছে। শহরের মানুষই কয়েকদিন আগে যে আন্দোলন হলো, ঠিক আছে, আমরা মনে করো যে ভয়ে ঘর থেকে বের হই নাই মানুষজন, আর ওই গ্রামের মানুষ তো আরো বেশি ভয় পাবে, তাই না? তো তারা ভয়ে কোনো জায়গায় বাতি জ্বলতেছে না, তারা ভাবতেছে যে বাতি জ্বললে যদি মিলিটারি এসে দেখে, দেখে যদি ধরে নিয়ে যায়, এই জিনিসটা হচ্ছে তারা ভাবলো। তো বলাই এতক্ষণ লুকায় ছিল, বলাই তো কোনো মতো বাঁচছে, কারণ কি মেজর এজাজের মাথা থেকে ওটা চলে গেছে যে মূর্তির পিছনে কেউ একজন লুকায় ছিল। রফিকের সাথে কথা বলতে বলতে রফিক আসলে সফল, রফিক সফল, আর ওই সময়টাই হচ্ছে ঝড়টা উঠছে, তাই হচ্ছে আমাদের বলাই বেঁচে গেছে। তো বলাই মনে করো জায়গা বদল করতেছিল বারবার, তার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা জায়গায় যদি সে বেশিক্ষণ থাকে তাহলে তাকে ধরে ফেলবে। তারপর সে সিঁড়ি দিয়ে উঠে চিলে কোঠা দিয়ে সে চলে গেল হচ্ছে তোমার ছাদে, ঠিক আছে। ছাদে বৃষ্টি পড়ছে, পানি জমেছিল, এখনকার তো ছাদে মনে করো যে মানে পানি নেমে যাওয়ার জায়গা আছে, বাট তখন তো এরকম মনে করো বাড়িঘর তৈরি করা হতো না, এই পুরোনো ধাঁচের বাড়ি, ছাদে পানি জমে যেত। তো প্রায় তোমার হচ্ছে মানে পানি জমে গেছে আধ হাত, মানে অর্ধেক হাত, হাতের অর্ধেক পর্যন্ত হচ্ছে পানি উঠে আসে, সেই
পানির মধ্যে গিয়ে হচ্ছে বসে রইল। তার কাছে মনে হলো একটু পর পর সিঁড়ি কাঁপতেছে, তার কাছে মনে হচ্ছে যে কেউ কি আসতেছে তাকে ধরার জন্য, কেউ কি আসতেছে আমাকে ধরার জন্য। আবার তার কাছে মনে হচ্ছে যে না, এটা আমার মনের ভুল। আবার তার কাছে মনে হচ্ছে যে সিঁড়ি কাঁপতেছে, কেউ মনে হয় উঠতেছে বা কেউ মনে হয় আসতেছে। তারপরে আমরা এই যে বলয়ের অবস্থা দেখলাম, বলয়ের অবস্থা আসলে খুবই ভয়ঙ্কর, সে তো ভয় পাবেই। মানে সে মৃত্যুর হাত থেকে ফিরে আসে, মেজর তার সামনে দাঁড়ানো, সে মূর্তির পিছনে, মেজর বুঝে গেছে মূর্তির পিছনে কেউ একজন আছে, বাট সেই জায়গা থেকে কপাল জোরে সে হচ্ছে বেঁচে গেছে। তো সফদরুল্লাহ একজন লোক যার কথা এখন শুনবো, যার স্ত্রী এবং ছোট বোনের সাথে খুবই মানে নিকৃষ্ট একটা কাজ করেছে পাকিস্তানি আর্মি। যেই পাকিস্তানি আর্মি হচ্ছে আমাদের মা বোনদের সাথে এই মুক্তিযুদ্ধের 9 মাস বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করেছে, শ্লীলতা হানি করেছে, হত্যা করেছে তাদেরকে নির্বিচারে। যে কাজটা আমরা দেখে আসছি, শুনে আসছি, আমাদের হিস্ট্রিতে পড়ে আসছি, সেই কাজটাই হচ্ছে এই জায়গাতে হবে। তো সবাই একটু মনটাকে শক্ত করো। তো সফদরুল্লাহ, তার স্ত্রী ও ছোট বোনের বয়স মাত্র 12 বছর। তোমাদের এই ছোট ভাই বোনের বয়স মাত্র 12 বছর, একটা বাচ্চা 5-এ কি 6-এ পড়ে, বাচ্চা একটা ভাই। এই সব হায়নার দলের মনের মধ্যে কোনো দয়া মায়া আল্লাহ দেয় নাই, কোনো দয়া মায়া আল্লাহ এদের মনের মধ্যে দেয় নাই, তাইলে আর এরা হচ্ছে এই কাজগুলো করতে পারতো না। ঠিক আছে, তো স্ত্রী এবং ছোট বোন 12 বছর বয়সী, তাদেরকে বাড়িতে রেখে এই সব মানে তোমার হচ্ছে সফদরুল্লাহ গেছিল জয়নাল মিয়ার বাড়িতে বোঝাপড়া করতে, যে এই মেয়ে ছেলে বলতে তার বাসায় যে মেয়ে মানুষ আছে তাদেরকে কি গ্রামে রাখবে নাকি অন্য কোথাও সেফ কোথাও হচ্ছে পাঠায় দিবে, এটার সলা পরামর্শ করতে গেছিল। তো জয়নাল মিয়ার বাড়িতে গেছিল। জয়নাল মিয়া তাদেরকে আশ্বস্ত করে যে দেখো মুসলমান মেয়েদের আসলে কোনো ভয় নাই। আরে জয়নাল মিয়া সে তো আসলে জানতো না, এরা এরা তো মুসলমান হিন্দু দেখে নাই রে ভাই, কে মুসলমানকে হিন্দু দেখে নাই, সবাইকেই ভাবছে হিন্দু, এবং এই কাজগুলো হচ্ছে করছে। তারা মনে করতো কি আমরা হচ্ছে অপবিত্র মুসলমান, তারা আমাদেরকে পবিত্র করবে, বুঝতে পারছো? তো মুসলমান মেয়েদের কোনো ভয় নাই। মতি বলল যে মতি তখন বলল আমার ঘরের মেয়ে ছেলেরা তো অস্থির হয়ে গেছে, ভয়ে অস্থির হয়ে গেছে, এরা কি করব বলেন? তখন বলল যে ভয় পাওয়ার কিছু নাই, তোমরা বাড়িতে যাও, তোমাদের হচ্ছে ফ্যামিলিকে টাইম দাও, আল্লাহ বিল্লাহ করো, কোনো সমস্যা হবে না, কোনো রিস্কের কিছু নাই, ঠিক আছে? তো তখন হচ্ছে একজন রাজাকার আসলো আমাদের এই জয়নাল মিয়ার কাছে, এসে বলল যে মেজর সাহেব আপনাকে ডাকতেছে, তাড়াতাড়ি চলেন। সফদরুল্লাহ ততক্ষণে চলে গেছে। যখন সফদরুল্লাহ বাড়িতে ছিল না, তখন এই ঝড়ের মধ্যে আশ্রয় নেওয়ার জন্য এক পাকিস্তানি সুবাদার, ঠিক আছে, সৈনিকদের মধ্যে একটু সিনিয়র সুবাদার আর 3টা রাজাকার, ঠিক আছে, এদের জন্ম নিয়ে হচ্ছে আমার মানে সন্দেহ রয়েছে, আল্লাহ মাফ করুক। তো এই 3টা রাজাকার সুবাদার তারা হচ্ছে এই সফদরুল্লাহর বাড়িতে প্রবেশ করলো। প্রবেশ করে দেখলো যে এখানে হচ্ছে 2জন মহিলা মানুষ আছে, চেহারা সুন্দর, বাদ বাকিটা তোমরা ইমাজিন করে নিতে পারো। সফদরুল্লাহ গেল বাসায়, গিয়ে দেখলো এরকম অবস্থা। জয়নাল মিয়া যখন সফদরুল্লাহর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, দেখলো তার বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, সফদরুল্লাহ বাইরে বসে আছে। সে সফদরুল্লাহকে জিজ্ঞেস করতে যাবে, তখন রাজাকার বলল তাড়াতাড়ি যান, মেজর সাহেব দাঁড়ায় আছে, সে ওয়েট করতে পারলো না, ঠিক আছে? 13 নাম্বার, মেজর 1 কাপ কফি নিল, 1 কাপ কফি নিয়ে রুমে ঢুকলো। রুমে ছিল ইমাম এবং আজিজ মাস্টার। কোয়েশ্চেন শুরু করলো, মানে প্রশ্ন শুরু করলো ইমামকে দিয়ে, ইমাম ভালো আছো? ইমাম ভালো আছে? ইমামের তো অবস্থা খারাপ ভাই, পিটাইছে রে, এরপরে বমি করতে করতে একটা মানুষকে মেরে ফেলছে তার চোখের সামনে, ইমাম কেমনে ভালো থাকবে? ইমামকে জিজ্ঞেস করছে ভালো আছো? তুমি তো শাস্তির দৃশ্য দেখে হচ্ছে খুব প্যারা খেয়ে গেছিলা, বাট তুমি তো এই যে গরু ছাগল জবাই দাও না, তখন তোমার কষ্ট লাগে না? এগুলো তো এমনই, মানে সে গরু ছাগল জবাইয়ের সাথে হচ্ছে একটা মানুষকে মেরে ফেলাটাকে তুলনা করতেছে, কি পরিমাণ খারাপ, ঠিক আছে? তো সে জিজ্ঞেস করলো তাকে, মানে কাকে? আমাদের ইমামকে, কতগুলো সৈন্য আছে বলো তো? ইমাম কি জানে? জানে না, ইমাম বলতে পারলো না। বললো তুমি কি ওই বনে যাওনি, ওই জঙ্গলে তুমি যাও নাই? জিজ্ঞেস করতেছি ইমামকে, সে বলছে না আমি যাই নাই, ঠিক আছে? বলছে যে স্যার আমি মেজর সাহেব আমি ধর্মকর্ম করি, আমি এইসব জায়গায় যাই না, ঠিক আছে? পরে বলছে তুমি দোয়া করছো কখনো পাকিস্তানের জন্য? দোয়া করছো পাকিস্তানের জন্য? তুমি কখনো দোয়া করছো? ঠিক আছে, জিজ্ঞেস করলো, সে কোনো উত্তর দিল না, দিল একটা চর। চর খেয়ে চেয়ার থেকে উল্টায় হচ্ছে আমাদের এই দুর্বল অবস্থায় বমি করতে করতে বমির গন্ধে পুরো রুম ভরে গেছে, এই লোকটাকে চর মেরে হচ্ছে ফেলে দিল। কি দোষ করছিল এই লোকটা? চর মেরে ফেলে দিল। সে হচ্ছে উল্টে চেয়ার থেকে হচ্ছে পড়ে গেল। রফিক আবার ইমামকে হচ্ছে সোজা করে বসিয়ে দিল, ঠিক আছে? তো পরে বললো যে তুমি কি ব্যথা পাইছো? বলে যে না। মানে কি বলবে ব্যথা পাইছি? হ্যাঁ। বলছে না আমি ব্যথা পাই নাই। বলছে আমার হাতে এত কমজোরি মানে দুর্বলতা, আমার হাতে এত দুর্বলতা আছে আমি জানতাম না, ঠিক আছে? এটা বলে দ্বিতীয় একটা চট দিল, আবার পড়ে গেল। আবার হচ্ছে তাকে তুলে বসানো হইলো।
বলো যে মুজিবের ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি, মুজিবকে নিয়ে দোয়া টোয়া করছো কিনা, মুজিব এটা কে, মুজিব কে বলো, এগুলা নিয়ে হচ্ছে জিজ্ঞাসা করা হলো। তৃতীয় একটা চট দিল, ঠিক আছে, তৃতীয় চট দেওয়ার পরে হচ্ছে সে একবারে পড়ে গেল। এবং তখন যখন হচ্ছে আমাদের রফিক ধরতে গেল, বললো যে তোমার ধরার দরকার নাই, সে এমনি এমনি উঠবে। ইমাম একা একা উঠে বসলো, এভাবে হচ্ছে তাকে অত্যাচার করা হয়েছে। তারপর কবির কাছে আসলো, মানে আমাদের আজিজ মাস্টারের কাছে আসলো, বলো তারপর কবি, ঠিক আছে, তুমি তো শক্ত ছিল অনেক, তুমি তো তাকায় তাকায় দেখছো মানুষকে মারতেছে, তাই না, তো তুমি কি বাংলাদেশকে নিয়ে কখনো কবিতা লেখছো? বলে যে না, সে হচ্ছে লেখে নাই। মুজিবকে নিয়ে লেখছো? না, লেখে নাই। ঠিক আছে, তুমি তো দারুণ প্রেমিক। তখন মেজর বলছে তুমি তো দারুণ প্রেমিক, তুমি এক নারীকে নিয়ে কবিতা লেখো, তোমার ওই মালাকে নিয়ে হচ্ছে তুমি কবিতা লেখো, তাই না, মালাকে নিয়ে তো তুমি কবিতা লেখো, তুমি বলো কতজন সৈন্য আছে? জেরা করতেছে তুমি কতজন সৈন্য আছে, সে বলল যে সে জানে না। ঠিক আছে, তো পরে মেজরের মাথা গরম হয়ে গেল, বললো যে আমার নিষ্ঠুরতা, আমি কি পরিমাণ নিষ্ঠুর হইতে পারি তুমি দেখবা, তুমি একটা মিথ্যাবাদী কুকুর, তুমি একটা মিথ্যাবাদী কুকুর। মানে তখন বলল যে রফিককে বলল যে এই মাস্টারকে ন্যাংটো করো, মানে উলঙ্গ করে ফেলতে বলছে, জামা কাপড় খুলে ফেলতে বলছে, এবং বলছে যে হচ্ছে তাকে ন্যাংটো করো, শুনেই হচ্ছে তার হচ্ছে তোমার মনে করো যে মানে পা কাঁপা শুরু করলো। বললো যে ওকে ন্যাংটা করে হচ্ছে পুরা গ্রাম ঘোরাও, গ্রামের সব জায়গায় তাকে নিয়ে হচ্ছে ঘোরাও, তাকে লজ্জা দাও, এই মিথ্যাবাদী কুকুরটাকে হচ্ছে তুমি লজ্জা দাও। ঠিক আছে, সমগ্র গ্রাম ঘোরাবা। আর বলছে যে তার গোপনাঙ্গের সাথে, গোপনাঙ্গ ব্যাপারটা তোমরা বুঝো, পুরুষ এবং মহিলা আলাদা হয়, তো বলছে তার গোপনাঙ্গের সাথে একটা ইটের টুকরা হচ্ছে বেঁধে ঝুলিয়ে দাও, বা একটা ইটের টুকরা বেঁধে দাও, তারপর হচ্ছে তাকে সারা গ্রামে হচ্ছে ঘোরাও। বুঝতে পারছো? তাহলে একটা হিউমার হবে, হিউমার মানে হচ্ছে মজা, ঠাট্টা হবে একটু, মানে সেইগুলো করে মজা করতেছে। একটা মানুষ মরে যাবে লজ্জায় ভাই, এই মানুষটা কি দোষ করছে? তো জানতো না কয়টা সৈন্য আছে, সে তো মুজিবকে নিয়ে কবিতা লেখে নাই কখনো, সে পাকিস্তানকে নিয়ে লেখে নাই, সে ইকবালকে চিনে না, তো তো কি? পরে বলছে যে তুমি তার এভাবে হচ্ছে তাই করো। তখন বারবার রফিক মানা করতেছিল যে স্যার এগুলো করার দরকার নেই, এগুলো কি করতে বলতেছেন, এগুলো করার কোনোই দরকার নেই, এগুলো করার কোনো প্রয়োজনীয়তা নাই। বলছে দরকার অদরকার দেখা লাগবে না, তোমাকে যেটা করতে বলছি করো। ততক্ষণে হচ্ছে আজিজ মাস্টারের অবস্থা খারাপ, সে বললো যে স্যার একটা কোরআন শরীফ আনেন, একটা কোরআন শরীফ আনেন, আমি ধৈরা বলবো, আমি কিছু জানি না। পরে বলছে যে এগুলা এগুলা কিছুই করতে হবে না, তোমার যেটা বলছি রফিক তুমি এটা করো, তোমরা বাঙালি, বাঙালি মানে একটা কুকুরেরও ডিগনিটি আছে, কুকুরেরও আত্মসম্মান আছে, বাঙালির নাই। সে হচ্ছে বাঙালির ব্যাপারে তার চিন্তা ভাবনা এমন, তো সে কি করবে? এই পাকিস্তানিদের কাছ থেকে আমাদের আর কি আশা করার ছিল তোমরা বলো? কিচ্ছু আশা করার ছিল না। তো দেখো, তারপর আমাদের রফিক বলতেছে স্যার আপনার কাছে যদি মনে হয় যে মাস্টার অপরাধী, এরা মেরে ফেলেন, লজ্জা কেন দিবেন? রফিক স্টিল চাইতেছে এই জিনিসটা যাতে না করুক, ঠিক আছে। তো বলতেছে আপনি যে বললেন বাঙালির কথা, আমিও তো ওর মতো বাঙালি, তাই না, আমিও ওর মতো বাঙালি, আমারও তো এটা কষ্ট লাগতেছে, আমি তো চাচ্ছি না, এটা তো অপ্রয়োজনীয় লাগতেছে আমার কাছে। বলতেছে এটা আমার কাছে, আপনি তাকে যেই শাস্তিটা দিবেন, লজ্জার শাস্তি, এটা আমার কাছে অপ্রয়োজনীয় লাগতেছে, আমি চাই না এটা হোক, ঠিক আছে। তো তখন হচ্ছে সে বললো আচ্ছা ঠিক আছে যাও, আমি ওরে চয়েস দিব যে ও এই লজ্জা চায় না মৃত্যু চায়। তুমি যে বললো না মেরে ফেলতে, আমি ওকে চয়েস দিব, লজ্জা চায় নাকি মৃত্যু চায়, ওরা 30 সেকেন্ড টাইম দিব, ঠিক আছে। 30 সেকেন্ড টাইম দিয়ে ওকে জিজ্ঞাসা করছে, মানে মাস্টারকে জিজ্ঞেস করছে তুমি কি বাঁচতে চাও নাকি লজ্জা পাবা, বলো মরতে চাও নাকি লজ্জা পাবা? বলছে স্যার আমি মরতে চাই না। মরতে চাও কি চাও না জিজ্ঞেস করছে। এখন কে কোন মানুষটা মরতে চাবে বলো? কেউ কি মরতে চায় এভাবে? সে অ্যান্সার দিছে স্যার আমি মরতে চাই না, ঠিক আছে। তো তারপরে হচ্ছে এরকম একটা মানে সময়ে তখন বলো তোমাকে 1 মিনিট টাইম দিলাম, তুমি জামা কাপড় খুলে ফেলো। রফিককে বলো তো কাজ হচ্ছে না, মাস্টারকে বলছে তোমাকে আমি 1 মিনিট টাইম দিলাম, তুমি জামা কাপড় খুলে ফেলো, ঠিক আছে। তো তখন বলছে যে বাঙালিদের মান অপমান বলতে কিছু নাই, যে কথাটা আগে বলে ফেলছিলাম যে বাঙালিদের মান অপমান বলতে কিছু নাই, এটা কে বলতেছে? মেজর বলতেছে রফিককে, যেটা কুকুরেরও মান অপমান আছে। এখন যদি বলি যে হচ্ছে মানে কথাটা এরকম ছিল, কথাটা হচ্ছে আমি বলতে চাই না, বলতেছে যে যদি আমি বলি তাকে যে হুজুরকে বা হুজুরের পশ্চাতে লেহন করে দাও, ঠিক আছে, লেহন করো, সেটাও সে করবে। যদি আমি বলি তুমি বাঁচতে চাইলে হুজুরের পশ্চাতে লেহন করো, সেটাও হচ্ছে এই মাস্টার করবে, তোমাদের কোনো মান অপমান নাই, ঠিক আছে। তো তখন হচ্ছে আমাদের মানে মানে রফিক বলে যে মৃত্যুর সামনে মানুষজন কি করবে, আপনি তারা মাইরা ফালাবেন, তো আপনি কি এক্সপেক্ট করতেছেন? আপনি একটা মানুষকে মরার অবস্থায় নিয়ে গিয়ে বলতেছেন এর কোনো মান অপমান নাই, এটা তো হইল না, ঠিক আছে। তো তখন জয়নাল এসে প্রবেশ করলো, জয়নাল এসে মাটিতে বসলো, ঠিক আছে, তাকে চেয়ারে বসতে বলা হলো, কিন্তু আসলে সে অবস্থা দেখে যে একজন উলঙ্গ লোক যে হচ্ছে মাস্টার, তাকে উলঙ্গ দেখে সে হচ্ছে আর নিতে পারলো না যে কি হইতেছে এই জায়গাতে, সে আর নিতেই পারলো না, সে হচ্ছে বসে পড়লো। 14 নাম্বার, চলো আমরা দেখি। দেখো ঝড় থেমে গেছে, আকাশে মেঘ নাই, আকাশে আস্তে আস্তে তোমার তারা ফুটতে শুরু করেছে, মানে তারা ফুটতেছে এই জায়গায় যেটা বলা আছে। রাত 8টা বাজে,
সফদরুল্লাহ হাতে দা নিয়ে বেরোইছে, সে হচ্ছে রিভেঞ্জ নিবে। সে দুইটা মানুষকে খুঁজতেছে। দুইটা মানুষের একটা হচ্ছে লম্বা একটা মানুষ তাল গাছের মতো, যে সুবাদার, যে যার গোফ আছে, বুঝতে পারছো, এরকম একটা মানুষকে খুঁজতেছে। আরেকটা মানুষকে খুঁজতেছে যে হচ্ছে বাঙালি রাজাকার ছিল, যার হচ্ছে বসন্তের দাগ আছে মুখে, মানে পক্স যেটাকে বলি না, চিকেন পক্স, এই পক্সের দাগ হয়ে যায় না, দাগ আছে মুখে। চারিদিকে অন্ধকার, সে কিছু তোয়াক্কা করতেছে না, সে অন্ধকারের মধ্যে ছুটে চলতেছে, সে অন্ধকারের মধ্যে এদেরকে খুঁজে বেড়াচ্ছে, যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে। সে বিলের কাছে আসলো, বিলের কাছে এসে দেখলো অনেকগুলো ডাব কাটা আছে, হয়তো রাজাকাররা কেটে রাখছে খাওয়ার জন্য, ঠিক আছে। তো সে ভাবছে যে এখানে হয়তো আবার এই রাজাকাররা বা পাকিস্তানি মিলিটারি আসবে, পাইলেই হচ্ছে সে মেরে ফেলবে। তার মাথায় তখন রক্ত, তার বোন, তার স্ত্রীর সাথে যেটা হয়েছে সে সেটা মেনে নিতে পারতেছে না। কি করবে? বাড়ির কান্না থামাবে নাকি নিজের মনকে থামাবে? এই জন্য সে নিজের মনকে থামানোর জন্য দা নিয়ে বেরোইছে তাদেরকে মারার জন্য, যাকে ভাবে মেরে ফেলবে এরকম। আর সেই দুইজনকে পেলে তো মারবেই। তো তখন হচ্ছে নিজাম আসলো, পাগল নিজাম এসে বলল যে কি করেন? সে বলল যে আমি কিছু করি না। পরে বলে জংলার মাঠে জমা হচ্ছে মিলিটারি, জংলার মাঠে হচ্ছে আস্তে আস্তে নাকি মিলিটারি হচ্ছে জমা হচ্ছে। আর কৈবর্তরা মনে করো যে নিঃশব্দে, মানে এরপরে যেটা দেখবো, মানে তাকে বলা হয়েছে যে জংলার মাঠে যাবেন কিনা, সে বলছে না এরকম কিছু আমি করবো না, আমি এমনিই বেরোইছি, সমস্যা নাই। তো নিজাম এর সাথে কথাবার্তা শেষ। কৈবর্তরা তখন কি করতেছিল দেখো, কৈবর্তরা নিঃশব্দে গ্রাম ছেড়ে পালাচ্ছিল। কেন পালাচ্ছিল এটা আমরা পরে বুঝবো। কৈবর্তরা নিঃশব্দে পালাতে হচ্ছে এক্সপার্ট। কৈবর্তরা নিঃশব্দে গ্রাম ছেড়ে পালাচ্ছিল এবং তাদের এটা অভ্যাস আছে, তারা হচ্ছে রাতারাতি খুব কম সময়ের মধ্যে সবকিছু তল্পি তল্পা নিয়ে গুছিয়ে চলে যেতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, তাদের এটা অভ্যাস আছে। তাদের শিশুরাও কান্নাকাটি করে না কোনো মানুষকে, মানে আশেপাশ থেকে কেউ অ্যাটেনশন পাক বা বুঝতে পারুক এরকম কিছু শিশুরা করে না, জাস্ট শিশুরাও হচ্ছে অভ্যস্ত তাকিয়ে তাকিয়ে দেখার। বুড়ো মানুষরাও দূরে বসে থাকে কিন্তু চোখ কান খোলা রাখে কোন দিক থেকে কিছু হচ্ছে কিনা। তো তারা রাতারাতি হচ্ছে গ্রাম ছেড়ে দিচ্ছে, পালিয়ে যাচ্ছে, মানে জীবন নিয়ে পালাচ্ছে। তো মীর আলীর অবস্থায় চলো ফিরে আসি। মীর আলীর ভাতের জন্য খুবই খারাপ অবস্থা, সে খিদে আর পাচ্ছে না, কান্না চলে আসতেছে। সে আসলে মানে জানে বাড়িতে সব আছে, রান্না করার সব উপকরণ আছে, ঠিক আছে, রান্না করার সব উপকরণ আছে, কিন্তু দিন শেষে হচ্ছে সে তোমার খেতে পারতেছে না, কারণ অনুফা রান্না করবে না। যখন বলা হলো অনুফাকে বা মানে বউ কিছু ভাত দাও খাই, তখন অনুফা বলল যে আপনার কথা শোনেন, এদিক থেকে আমার স্বামী ফিরতেছে না, কি একটা অবস্থা আশেপাশে, আর আপনি খাওয়া নিয়ে পড়ে আছেন। তো আরও একটা ইনফরমেশন এই জায়গাতে আছে, ধরো এখানে 15-20 জন সিপাহীর কথা বলা হচ্ছে যারা হচ্ছে তোমার না খেয়েছিল, কারণ খাবার আসার কথা ছিল মধুবন থেকে, বাট ঝড় উঠছে এই জন্য হয়তো মধুবন থেকে খাবারটা রান্না হয়ে আসে নাই। রাজাকার ছিল, রাজাকাররা কি করে, রাজাকাররা তেল বাচ্ছিল, বুঝছো, চাটুকার ছিল। তো তারা সৈনিকদের সাথে আড্ডা জমানোর চেষ্টা করতেছিল, ওস্তাদজি ওস্তাদজি বলতেছিল, কিন্তু আসলে সৈনিকদের সাথে আড্ডাটা তারা জমাতে পারতেছিল না অত ভালো মতো। দেখো, তো বদির কথায় আমরা ফিরে আসি, চলো 14 নম্বরের লাস্টের দিকে। বদির কাছে মনে হচ্ছিল যে ওর জ্বর আসতেছে, এরকম লাগতেছিল ওর। হঠাৎ তার কাছে মনে হলো যে শার্টের ভিতর দিয়ে কিছু একটা ঢুকে গেল, বাট পরক্ষণেই তার কাছে মনে হলো যে আসলে কিছু ঢোকে নাই, তার মনের হচ্ছে ভুল। ওই যেটা শিয়াল আসছিল না, শিয়াল হয়তো তার পার্টনারকে নিয়ে হচ্ছে আবার আসছে। এরপরে কি হয়েছে এটা আমরা আর জানি না। তো সে দেখলো কি 4টি সবুজ চোখ, মানে 2 জোড়া চোখ, সবুজ চোখ, রাতের বেলা শিয়ালের চোখ জল জল করে, 4টা চোখ মানে কি 2টা শিয়াল ছিল ওই জায়গাতে, ঠিক আছে। তো বদির অবস্থাটা তুমি খালি চিন্তা করো, সারাটা দিন এরকম একটা জায়গায় এই মানুষটা দাঁড়ায় আছে, নড়তে চড়তে পারতেছে না, তার সাথে কি হতে যাচ্ছে সে জানে না, তার জ্বর উঠে গেছে, তার চোখ লাল হয়ে গেছে, তার শরীরে আর কোনো জ্বর নাই, সে মরবে কি বাঁচবে, তার পরিবারের মানুষের কি হবে, তাদের কি হচ্ছে, তাদের সাথে তার মেয়ের কি হচ্ছে, তার স্ত্রীর কি হচ্ছে, তার বাবার সাথে কি হয়েছে, কিছুই জানে না। কি পরিমাণ অমানবিক একটা অবস্থায় এই পাকিস্তানি আর্মি আমাদের দেশের মানুষকে ফেলেছিল, যা চিন্তা করো তোমরা। তাই আমরা সবসময় বলি যে এদের অবদান কখনো ভোলা যাবে না, যেসব মানুষকে নির্বিচারে অবিচারে মারা হয়েছে, এইসব মানুষের অবদান কখনোই হচ্ছে আমাদের অস্বীকার করা উচিত না, ভুলে যাওয়া হচ্ছে উচিত না। তো এরকম অবস্থায় আসলে আমাদের মীর আলী তখন আর ভাবলো না যে সে কথা বললে বা হাসলে কেউ শুনবে, সে শব্দ করে হেসে উঠলো তার নিজের অবস্থা, তার কারণ কি, তার মাথা খারাপ হয়ে গেছে, তার মাথায় আর কিছু নাই, কিছু চলতেছে না, তার মাথায় আর কিছু চলতেছে না, তার যে মনে করে যে মানসিকতা সেটা ভেঙে গেছে এতক্ষণে। সে শব্দ করে হেসে উঠলো, তার মাথায় আর চললো না যে তার হাসির শব্দ শুনে কি সে ধরা পড়ে যাবে কিনা বা কেউ তাকে ধরে ফেলবে কিনা, এটা তার মাথায় আর আসলো না। 15 নাম্বার লাস্টের দিকে হচ্ছে আমরা চলে আসছি, দেখো। তো এখন এই যে ধরো রফিককে মেজর বলল যে রফিক আসলে কি আমি তোমাকে বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে নাকি হচ্ছে না, বাঙালিদের বিশ্বাস আসলে মানে আমি করতে চাই না, মানে বারান্দায় হচ্ছে মেজরের সাথে কথা বললো, কথা হচ্ছিল রফিকের। রফিক তখন বলল যে মেজর সাহেব আলটিমেটলি আপনি তো আমারে বিশ্বাস করেন না, এটা আমি জানি, ঠিক আছে। তো বাঙালিদের বিশ্বাস করে আসলে সে বলতেছিল যে তার যে হচ্ছে যে মেজর বখতিয়ার, এরা হচ্ছে বাঙালিদের বিশ্বাস করে ক্ষতির সম্মুখীন হয়েছে।
বাট তখন হচ্ছে রফিক বলে, আপনি স্যার এটা আপনি জানেন না যে সে বাঙালিকে বিশ্বাস করে ক্ষতির সম্মুখীন হয়েছে কি হয় না, আপনি অনুমান করতেছেন, অনুমানের উপরে কথা বলা তো ঠিক না। তো পরে বলছে তুমি কি ইট ঝুলাইছিলা মাস্টারের ওইখানে? পরে বলছে যে না আমি ইট ঝোলাই না। বলছে তোমার এত মাস্টারের প্রতি তো দরদ কেন? আমি তোমাকে একটা কাজ করতে বললাম তুমি করলা না। বললো যে স্যার দরদ না, আসলে ব্যাপারটা আমার কাছে হচ্ছে অপ্রয়োজনীয় লাগছে। এটা মেজরকে বলছে রফিক। মানে রফিক এবার পুরা মনে করো যে রেভেলিয়াস একটা পর্যায়ে চলে গেছে, মানে সে আর মানতেছেই না মেজরের কথা। তখন বলো তুমি এটা করো, ইট ঝুলায় নিয়ে আসো, আমি ওর প্রেমিকার সামনে ওরে নিয়ে যাব। মানে মেজরের মাথায় রক্ত উঠে গেছে, বলছে আমি ওর প্রেমিকার সামনে ওকে নিয়ে যাব, এরপরে ওরে আমি কবিতা পড়াবো। ওর প্রেমিকার জন্য এই কবিতা লেখছে না, ওই কবিতা হচ্ছে আমি ওরে পড়তে বলবো। ঠিক আছে? তো এই জায়গাতে মনে করো যে কবিতা, এই কবিতার পার্টটার পরে আমরা দেখব হচ্ছে কি, ধরো মানে এই জায়গায় ধরো আমাদের মেজর এজাজ বললো যে তুমি আমার আর কোনো প্রশ্ন করবা না, আমি তোমাকে যা করতে বলছি তা করবা। ঠিক আছে? মানে তোমার সাথে হচ্ছে আমার আর কোনো ধরনের হচ্ছে জিনিসপত্র মনে করো যে কথাবার্তা হবে না, আমি তোমাকে যা করতে বলবো তুমি হচ্ছে তা করবা। ওকে? তো এখানে হচ্ছে সে একটা পশতু কবিতা পড়ে। পশতু কবিতা আসলে হচ্ছে তোমার মনে করো যে পশতু কবিতা হচ্ছে সে আসলে বুঝে না, মানে আমাদের মানে রফিক হচ্ছে জিনিসটা বুঝতো না। পশতু কবিতা সে হচ্ছে জানে না, পশতু ভাষা বোঝে না। পশতু হচ্ছে ওই জায়গার একটা প্রদেশের নাম, যেখানে ভাষাটা হচ্ছে তোমার মনে করো যে একটু আলাদা। ঠিক আছে? তো তারপরে সে হচ্ছে বলল যে জয়নালকে কিছু জিজ্ঞাসা করে কি লাভ হবে? তখন আসলে মানে আমাদের রফিক এটাকে ডিফেন্ড করলো, বললো যে জয়নালকে কিছু বলে লাভ নাই, জয়নাল হচ্ছে কিছু বলবে না, কারণ বলবে কিভাবে, জয়নাল তো হচ্ছে কিছু জানেই না। ঠিক আছে? তো তারপর সে ভিতরে গেল জয়নালকে ধরতে। এই জায়গায় আসে হচ্ছে আমাদের ক্লাইম্যাক্সের কাহিনী। জয়নালকে গিয়ে জিজ্ঞেস করলো তোমার নাম কি? নাম বললো এই যে লোকটাকে দেখতে পাচ্ছ না, যে মাস্টার, এই মাস্টার তোমার মেয়েকে বিয়ে করতে চায়। ঠিক আছে? তো আমি হচ্ছে এই মাস্টারকে তোমার মেয়ের ওই জায়গায় নিয়ে যাবো, আর বাকি কথা হচ্ছে বলে। এই জায়গাতে এসে আমাদের জয়নাল মিয়ার মনোবলটা ভেঙে যায়। ঠিক আছে? মাটিতে সে বসে পড়লো, কান্না করা শুরু করলো। ঠিক আছে? তো তখন যখন কান্না করা শুরু করলো, তখন মেজর এজাজ তাকে ধমক দিল, তো এই কান্না করবা না, ভাল লাগে না, কান্না করবা না, ভাল লাগে না। কিন্তু আমাদের যেই হচ্ছে মানে জয়নাল মিয়ার মনোবল হচ্ছে ততক্ষণে ভেঙে গেছে। বলছে তুমি কান্না করবা না, উঠো চলো যাই, তোমার মেয়ের সামনে ওরে নিয়ে যাব। ঠিক আছে? আজিজকে নিয়ে যাব, এবং হচ্ছে তোমার মেয়ের সামনে সেই অবস্থায় কবিতা পড়বে। এই অবস্থা শুনে, এই কথা শুনে আজিজ আর নিতে পারে নাই। তখন আজিজ বলে যে স্যার আমার আমার এই লজ্জা দিয়েন না, আপনি আপনি আমাকে মেরে ফেলেন, আমি মরে যেতে চাই। সে বলল স্যার আমাকে এই লজ্জা আপনি দিয়েন না, আপনি আমাকে মেরে ফেলেন, আমি মরে যেতে চাই। ঠিক আছে? এই কথাটা হচ্ছে আজিজ মাস্টার বলল। মরতে চাও, ভয় লাগে না তোমার? আজিজ মাস্টার কিছু বললো না যে না আমার ভয় লাগে না, এমন কিছু যে না, তার আসলে শেষ, সে তার শেষ লিমিটে পৌঁছে গেছে, তার আর কিছু বলার নাই, তার আর কিছু জানার নাই। তাকে মেন্টালি এই পরিমাণে টর্চার হচ্ছে এই মেজর এজাজ করছে। ঠিক আছে? জয়নালকে তখন ধরা হইলো। জয়নালকে জিজ্ঞাসা করলো, জয়নাল বলো ঠিক কতজন হচ্ছে, ঠিক কতজন হচ্ছে এখানে আছে? ঠিক আছে? কতজন তোমার হচ্ছে মুক্তি সেনা এই জঙ্গলের মধ্যে আছে আমাকে বলো। জয়নাল আমি তোমাকে দ্বিতীয়বার আস করব না, তুমি যদি না বলো এই কাজ যেটা আমি বলছি সেটা হচ্ছে আমি করব। এবার সবচাইতে অবাক করার মতো উপন্যাসের সবচাইতে অবাক করার মতো ইনফরমেশন, সবচাইতে অবাক করার মতো পার্ট, যেটা আমিও এক্সপেক্ট করি না এমন কিছু হবে। জয়নাল বলল প্রায় 100 জন। মানে জয়নাল মিয়া এটা জানতো, সে বলল যে মুক্তি বাহিনী আছে প্রায় 100 জন। মেজর এজাজ অবাক হয়ে গেছে, সিগারেট ধরালো, তার হাত কাঁপতেছিল, নিজেকে সংযত করলো, করে জিজ্ঞেস করলো এটা কবে আসছে? জয়নাল মিয়া উত্তর দিল পরশু আসছে। মানে পরশু দিন আসছে। মেজর এজাজ জিজ্ঞেস করলো কয়বার খাবার পাঠানো হয়েছে গ্রাম থেকে? জয়নাল মিয়া বলল 3বার খাবার পাঠানো হয়েছে। তার মানে বুঝতেছো, সমগ্র ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল মেজর এজাজের কাছে যে আসলেই জংলার মাঠে মানে জঙ্গলে বনে মুক্তিবাহিনী ছিল। এবং একটা ব্যাপার কি, যখন হচ্ছে তারা কালী মন্দিরের সামনে দাঁড়ায় ছিল, দেখলো যে আসলে নিজাম, ঠিক আছে, আনন্দ উৎফুল্ল হয়ে জঙ্গলের দিকে যাচ্ছে, তখন আমাদের রফিক একটু খুশি হয়েছিল। ঠিক আছে? উৎফুল্ল হয়েছিল, এটা হচ্ছে মেজর এজাজ খেয়াল করছে। তখন রফিকের খুশি হওয়ার রিজনটা হচ্ছে গ্রামে যে মিলিটারি আসছে, কোন দিক থেকে হচ্ছে পালানো যেতে পারে, কোন দিক থেকে পালালে ভালো হবে, এই জিনিসগুলা হচ্ছে তোমার মনে করো কি তোমার জানতে পারবে। ঠিক আছে? মানে ধরো হচ্ছে তোমার জানতে পারবে, মানে জঙ্গলের দিকে কিছু একটা কাহিনী ছিল, জঙ্গলে তারা এক্স্যাক্টলি ছিল, ব্যাপারটা হচ্ছে এরকম না। বুঝতে পারছো? তো
তারপরে আসলে কথোপকথন থেকে আমরা বুঝতে পারবো 3বার খাবার দেওয়া হয়েছে, ঠিক আছে। তো জিজ্ঞেস করলো যে মাস্টার আর ইমাম এরা কি জানে? বলছে জানে না, এরা বিদেশি মানুষ, এরা হচ্ছে এই ব্যাপারে কিছুই জানে না। তাকে জিজ্ঞাসা করা হলো যে এই মুক্তি বাহিনী কোথায় যাবে? জয়নালের কাছে কোনো অ্যান্সার নাই, জানে না। গোলা বারুদ কীরকম আছে, মানে অস্ত্র শস্ত্র কীরকম আছে, যুদ্ধ কীরকম করতে পারবে, জয়নালের জানা নাই। অফিসার কয়জন আছে, জয়নালের জানা নাই। আহত আছে কেউ, মানে কেউ কি ইনজোর্ড আছে? জয়নাল বলছে হ্যাঁ আছে, 6 থেকে 7 জন হচ্ছে ইনজোর্ড আছে ওই মুক্তি বাহিনীর ভিতরে, ঠিক আছে। তো বলছে যে এরা হচ্ছে তোমার কোথায় ছিল, মানে জঙ্গলে ছিল নাকি? মেজর এজাজ তো সন্দেহ ছিল যে জঙ্গলে ছিল, জঙ্গলের সাথে কোনো একটা কানেকশন আছে, ঠিক আছে, জঙ্গলের সাথে কোনো একটা কানেকশন আছে, বাট সেটা আমরা জানি না। কোথায়, বনে ছিল? বললো যে না, এরা কৈবর্তপাড়ায় ছিল। দেখছো, যেখানে আমরা সন্দেহ করি নাই সেই জায়গাতেই হচ্ছে এরা ছিল, কৈবর্তপাড়ায় ছিল। জেলেপাড়া, জেলেপাড়া কৈবর্তপাড়া সেম জায়গাকে বোঝানো হয় যে এরা হচ্ছে আসলে কৈবর্তপাড়ায় ছিল, ঠিক আছে। তো তারপর জিজ্ঞাসা করছে যে কারা যেত, মানে এই যে খাবার দাবার দেওয়ার জন্য এই খাবার যে পাঠানো হতো বা তাদেরকে খবরাখবর যে পাঠানো হতো, এই জন্য হচ্ছে কারা যেত? বললো যে কৈবর্তরা হচ্ছে যেত। দেখো, এই জিনিসগুলো কখনোই হচ্ছে জানা পসিবল না, এই জিনিসগুলো আমরা জানতেও পারতাম না, বাট দিন শেষে আমাদের এখানে কিন্তু জয়নাল মিয়া বিশ্বাসঘাতকতা করে নাই, কারণ জয়নাল মিয়া জানে ততক্ষণে হচ্ছে মুক্তি বাহিনী ওই জায়গা থেকে সরে গেছে। সে এই কথাটা বলছে যাতে হচ্ছে ওই জায়গায় মাস্টার এবং ইমামের সাথে কিছু না হয়, এবং এরকম কোনো হচ্ছে নিকৃষ্ট বা মনে করো যে খুব খারাপ যে একটা অবস্থা, এটা যাতে তার মেয়ের সাথে তৈরি না হয়, ঠিক আছে। তারপর দেখো, মেজর এজাজ এই অবস্থায় হচ্ছে অবাক হয়ে গেল, মানে তার আর কিছু বলার নেই। সে জয়নালকে বলল জয়নাল তুমি যাও, ইমামকেও বলল যে ইমাম তুমিও যাও। তারা ফার্স্টে বুঝলো না যে মানে তারা বুঝলো না কি করা উচিত। তারপর তারা উঠে বের হলো, বের হয়ে এক দৌড়ে তারা হচ্ছে একদম নিজেদের বাড়ির দিকে হয়তো চলে গেল বা নিরাপদ আশ্রয়ে হচ্ছে চলে গেল। মেজর এজাজ জানালা দিয়ে বাইরে তাকালো, তাকিয়ে রইল, মানে তার মাথার মধ্যে আসলে মনে হয় মানে আকাশ ভেঙে পড়ছে যে সে এটা কি জানতে পারলো, মানে জিনিসটা এমন একটা সময় জানলো যে হয়তো তার এখন আর কোনো কিছু করার বাকি নাই, ঠিক আছে। সে রফিককে জিজ্ঞাসা করলো যে রফিক, জয়নাল কি সত্যি বলছে? রফিক তো অবশ্যই বলবে না যে জয়নাল সত্যি বলছে। বলতেছে যে স্যার মনে তো হচ্ছে না, জি না, জয়নাল সত্যি বলছে না, ঠিক আছে, হয়তো জয়নাল নিজের যান বাঁচানোর জন্য হচ্ছে আপনাকে এই কথাগুলো বলছে। তখন মেজর এজাজ রফিককে বলল যে রফিক তুমিও তো জানতা, তুমি যে আমার সাথে এগুলা বলতেছো রফিক, তুমিও তো জানতা যে মুক্তি বাহিনী আসলে কোথায় আছে, ঠিক আছে। তো তখন রফিক বলল যে স্যার তেমন কিছু আমি জানি না। বারবার হচ্ছে রফিককে এটা সেটা জিজ্ঞেস করতেছিল। রফিক বলল যে স্যার আপনি যে আমাকে জিজ্ঞাসা করতেছেন, আসলে আপনি তো আমার বিশ্বাস করেন না, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেও লাভ কি। বাট ততক্ষণে হচ্ছে আসলে রফিক যে মুক্তি বাহিনীর পক্ষে এতদিন কাজ করতেছিল এবং মেজর এজাজ যে আসলে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, এটা মেজর এজাজ বুঝতে পারছে। কিন্তু তোমরা বলতে পারো যে ভাই তাও কেন মেজর এজাজ রফিককে মারে নাই? কারণ সে স্টিল ট্রাই করতেছিল রফিকের কাছ থেকে কোনো তথ্য বের করা যায় কিনা, মানে এখন মুক্তি বাহিনী এক্স্যাক্টলি কোথায় আছে এই তথ্যটা জানা যায় কিনা। দেখো এই জন্য জিজ্ঞেস করছে রফিক ওরা কি বনে লুকিয়ে আছে? তখন রফিক কিছু বলে না। তুমি যখন হচ্ছে মানে পাগলটাকে দেখলা, ঠিক আছে, তো পাগলটাকে দেখার সময় তুমি যখন দেখলা পাগলটা জঙ্গলের দিকে যাচ্ছে, তখন তুমি অনেক উল্লাসিত হয়েছিলা, মানে খুশি হয়েছিলা। আমি তখন ওই জায়গা থেকে সন্দেহ করছি যে এরা হচ্ছে বনে লুকায় থাকতে পারে। তখন জিজ্ঞেস করলো যে তো এরা কি বনে লুকায় আছে, বলো তো। রফিক কিছু বলে না, ঠিক আছে। তখন বলো চলো, ঠিক আছে, কোথায়, মানে বলো চলো রফিক। রফিক বলো যে কোথায় যাব স্যার? বলল যে মানে আমি জঙ্গলে যাব বা যেখানে হচ্ছে তারা আছে সেখানে আমাকে নিয়ে যাও, আমি হচ্ছে ওদেরকে খুঁজে বের করব, ঠিক আছে। তখন আরও কিছু কথোপকথনের পর আসলে মেজর এজাজ বুঝতে পারলো কাহিনীটা কি। বলছে যে ওরা কি আসলে ঝড়ের সময় পালাইছে? রফিকে জিজ্ঞাসা করলো। রফিকের এটা বলতে ক্ষতি নাই, কারণ ওরা এতক্ষণে পালায় অনেক দূর চলে গেছে। বলছে ওরা কি মানে ঝড়ের সময় পালিয়েছে? রফিক বলছে ইয়েস, ঝড়ের সময় পালিয়েছে। এতক্ষণে মধুবনে চলে গেছে, হয়তো মানে 7-8 মাইল দূরে চলে গেছে, এতক্ষণে মধুবনে পৌঁছায় গেছে, ঠিক আছে। মানে বলতেছে এতক্ষণ যদি আপনারা রওনা করেন খুব তাড়াতাড়ি গেলেও মধুবনের কাছে এদেরকে ধরা পসিবল নাও হতে পারে, ঠিক আছে। এরপর আসলে পাকিস্তানি আর্মি যেটা করে সেটাই শুরু হলো, সব জায়গায় আগুন দেওয়া শুরু করলো, যেমন কৈবর্তপাড়ায় আগুন হলো, ঠিক আছে। রাজাকাররা হচ্ছে আগুন দেওয়া শুরু করলো কৈবর্তপাড়ায়, কিন্তু এত সহজে আগুন দিতে পারলো না। কারণ কি, কৈবর্তপাড়ায় সব কিছু যে ভিজে ছিল, কারণ বৃষ্টি পড়ছে, এত সহজে আগুন জ্বলবে না। মীর আলী বুঝতেছিল না যে আগুন জ্বলতেছে কি জ্বলতেছে না, মানে সে দেখতেছিল না কিন্তু সে যে বুঝতেছিল যে আগুন জ্বলতেছে। সে আগুন আগুন করে হচ্ছে আর্তনাদ করা শুরু করলো। লাস্ট পার্টে চলে আসছি।
এই উপন্যাসের। রফিককে নিয়ে যাওয়া হলো বিলের ধারে। স্যাড কাহিনী। এখান থেকে দুজন জওয়ান মানে দুজন সৈনিক রাইফেল হাতে, চাইনিজ রাইফেল ছিল তাদের হাতে, বিলে নামিয়ে দেওয়া হলো, মানে বিলের পানিতে নামিয়ে দেওয়া হলো হচ্ছে আমাদের রফিককে। হায়রে দেশপ্রেমিক। পানিতে নেমে দেখলো যে বীরু ভেসে আছে, বীরুর ডেড বডিটা হচ্ছে ভেসে আছে, ঠিক আছে। স্টিল ওই জায়গাতেও মেজর এজাজ জিজ্ঞেস করলো যে বন ছেড়ে কি গেছে ওরা, মানে মেজর এজাজ স্টিল বুঝতেছিল না যে জঙ্গলের মধ্যে কি ওরা আছে নাকি নাই। তোমরা বলতে পারো যে জঙ্গলের ভিতর ঢুকলেই পারে, না, জঙ্গল এত সহজ জায়গা না যে ঢুকলেই হয়ে যাবে, বুঝতে পারছো? একদম 100% শিওর টিপ লাগবে, 100% শিওর ইনফরমেশন লাগবে। বলছে যে বন ছেড়ে গেছে ওরা, স্টিল জিজ্ঞেস করতেছিল যে বন ছেড়ে গেছে ওরা। শেষ পর্যন্ত হচ্ছে আমাদের রফিক শব্দ করে হাসলো। রফিক কি বলবে? বলবে না। আগুন জ্বলতেছে কৈবর্ত পাড়ায়, ওটার আলো উঠতেছে, আগুনের শিখার আলো, সে আলো পড়তেছে হচ্ছে রফিকের মুখে, পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে, বুক পর্যন্ত রফিকের পানি, ঠিক আছে। রফিককে মেজর এজাজ জিজ্ঞেস করলো, রফিক তুমি কি বেঁচে থাকতে চাও? রফিক বলল যে স্যার বেঁচে থাকতে কে চায় না, আপনিও তো বেঁচে থাকতে চান, কিন্তু আই থিঙ্ক স্যার, মানে আমার মনে হয় স্যার আপনি এই জায়গা থেকে বেঁচে ফিরতে পারবেন না। মেজর এজাজ, আমার মনে হয় আপনি এই জায়গা থেকে বেঁচে ফিরতে পারবেন না। মেজর এজাজকে শেষ একটা থ্রেট হচ্ছে দিয়ে যায় যে আপনি জীবিত ফিরে যেতে পারবেন না এই দেশ থেকে, ঠিক আছে। সিগারেট ধরালো মেজর এজাজ। পাশতুতে, মানে সে হচ্ছে পাশতুন মানুষ, পাকিস্তানে কয়েকটা এরকম এরকম জায়গা আছে, ঠিক আছে, এক এক জায়গায় ভাষা একরকম। পশতুতে সে হচ্ছে কিছুটা বলল, ঠিক আছে, ঘেমে গেল বলে। তো রফিক আসলে বুঝলো না কি বললো, বাট সে বুঝতে পারলো যে তাকে মেরে ফেলার জন্য, তাকে শ্যুট করার জন্য, তাকে গুলি করার জন্য আদেশ দেওয়া হয়েছে। ওই আলোতে রফিকের চেহারা দেখে আসলে মেজর এজাজের মনে হচ্ছিল এ অন্য কোনো রফিক, যে রফিককে সে চেনে না। সে রফিক, বীর রফিক, দেশপ্রেমিক রফিক, দেশের জন্য জীবন উৎসর্গ করা রফিক। এই রফিকদেরকে আমাদের মনে রাখতে হবে সারা জীবন। এই জায়গাতে একটা গান মনে পড়ে যে সব কটা জানালা খুলে দাও না, আমি গাইবো গাইবো বিজয়ের গান, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না। আমরা মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করব। অনেক শহীদ আছে যাদের নামও আমরা জানি না, কখনো চিনবও না। তাদের বিরুদ্ধে যে অবিচার হয়েছে তার বিচার হয়তো তারা কখনো পাবে না, কিন্তু তারা দিয়ে গেছে আমাদেরকে একটা স্বাধীন দেশ। এদেশকে রক্ষা করে, এদেশের সেবা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তোমাদের যদি এই ক্লাসগুলো দেখে কোনো উপকার হয়ে থাকে তাহলে আমি ধন্য। আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থেকো, শুভকামনা।